ওই ছেলে এদিকে আয়। তখন নীরব কাছে গিয়ে বলল, জি আপু বলুন। আবারও আপু? তোকে না বলছি আমায় আপু বলবি না? আপনি আমার সিনিয়র, তাই আপু তো বলতেই হয়। মেরে বুক ভেঙে দেবো আবার আপু বললে। আচ্ছা এখন বল, কোথায় গিয়েছিলি? ক্রিকেট খেলতে। খেলা শেষ হয়েছে? শেষ হয়েছে বলেই তো আসছি। আমার সাথে প্রেম করবি? কি বলছেন আপু? আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব। আজকাল সিনিয়র জুনিয়র বেশিরভাগ প্রেম করে। তারা করলে করুক, আমার পক্ষে সম্ভব না। তাহলে বিয়ে করবি আমায়? এটা কখনো সম্ভব না। আপনি আমার চেয়ে অনেক বড়, বললাম তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর, আর এটা কখনো সম্ভব না। তাহলে আমার সাথে রুম ডেট করবি? ছি, নাউজুবিল্লাহ, কি বলছেন এইগুলা? হ্যাঁ ঠিক বলছি, চল আমি তোর সাথে রুম ডেট করবো এক্ষুনি। ছি, আপনি কখনো ভালো হবেন না। আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে রুম ডেট করার দরকার আছে, চল। আপনার লজ্জা বলতে কিছুই নেই। ছি, আপনি কি করে এমন কথা বলতে পারলেন আপনার চেয়ে বয়সে ছোট একটা ছেলের সাথে? যাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তার সাথে ওইগুলা বললে লজ্জা হবে কেন? তুই কি জানিস না তোকে আমি কতটা ভালোবাসি? এত কথা বলার সময় নাই। তখন সাথে স্বামী আর বান্ধবী ছিল, তাদেরকে বলল, কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধরে আমার রুমে নিয়ে যা। যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করব, তারপর জোর করে বিয়ে করব। ধর এটাকে। তখন স্বামী আর বান্ধবীরা নীরবকে ধরতে আসবে, তখনই নীরব দিল দৌড়। তখন স্বামীয়া বলল, ধর এটাকে, চলে যাচ্ছে তো, ধর। এই বলে নীরবের পিছনে দৌড়তে লাগলো। নীরব তখন আরো জোরে দৌড়ে যেতে লাগলো, কিন্তু নীরবের সাথে দৌড়ে স্বামীয়া পারল না। তখন স্বামীয়া জোরে বলল, ঠিক আছে, আজ না হয় চলে গেলি, যা। আবার তো আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখবো কি করে যাস পালিয়ে, তখন সোজা বিয়ে করে নিব তোকে। তখন স্বামীয়া চলে গেল। আর তখন নীরব আরো কিছুটা দৌড়ে গিয়ে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক মেয়ে! রুম ডেট করার কত শখ আমার সাথে। বলে কি আমায় নাকি ভালোবেসে বিয়ে করতে চাই। কখনো তোকে বিয়ে করব না, আর ভালো বাসবো না। শয়তান মাইয়া, ফাজিল মাইয়া, আর এই এলাকায় আসবো না। এই বলে নীরব হাঁটতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি তাই না? আচ্ছা আমি বলছি তাহলে। নীরব বাসায় ফিরছিল ক্রিকেট খেলে। আজ তাদের পাশের এলাকার সাথে খেলা ছিল। এই এলাকায় নীরব বেশি আসে না। খেলা না হলে অথবা তাকে কেউ না ডাকলে প্রয়োজন ছাড়া যায় না। না আসার অবশ্য কারণ আছে এই এলাকায়। কারণ এই এলাকার মেয়ে স্বামীয়ার ভয়। স্বামীয়া নীরবকে বিরক্ত করে, তাই নীরব আসতে চায় না। স্বামীয়ার বড় ভাই এই এলাকার মাস্তান, সবাই তাকে মোটামুটি ভয় পায়। তাই স্বামীয়া তার বোন বলে যা খুশি করে ভাব নিয়ে চলে, তাকেও ভয় পায় সবাই। স্বামীয়া নীরবকে ভালোবাসে, এটা বলে দিয়েছে অনেক আগে, কিন্তু নীরব না বলে দিয়েছে। তবুও নীরবের পিছু ছাড়তে রাজি না। নীরব না করে দিয়েছে সিনিয়র বলে, আর এমন ছেলেদের মতো চলে বলে। কিন্তু স্বামীয়া নীরবকে ভালোবাসে, তাই না করে দেওয়ার পরও পিছু ছাড়তে রাজি না। আজ খেলায় অবশ্য নীরবরা জিতে যায়। খেলা শেষ করে ব্যাট নিয়ে বাসায় ফিরছিল হাঁটতে হাঁটতে একা। তখনই স্বামীয়া নীরবকে ডাকলো। আর কি বললো তা আপনারা সবাই জানেন। গল্প পড়তে থাকেন, বাকি পরিচয় আস্তে আস্তে সব জেনে যাবেন। এদিকে নীরব ওই এলাকা থেকে তার এলাকায় চলে আসে আর সোজা বাসায় চলে যায়। তখন নীরবের বোন এসে রেগে বলে, ওই শয়তান কুত্তা বান্দর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেলি কেন? আরে রিল্যাক্স, কুল, ঠান্ডা ঠান্ডা হ, মাথা গরম করিস না। তোর রিল্যাক্সের গুষ্টি কিলাই, টাকা দিয়ে আমার। কত কষ্ট করে আব্বুর কাছ থেকে কান্নাকাটি করে 500 টাকা নিয়েছি, আর সেটা নিয়ে এসে চলে গেছে। জলদি টাকা দে আমার। টাকা? কিসের টাকা? কবেকার টাকা? কখন নিলাম? আমি তোর কোনো টাকা নেইনি। আসছে আমার সাধু সাজতে। বিলাই কি মাছ খেয়ে বলে আমি মাছ খাইনি, মাছ আপনারা খাইছেন? আমি জানি টাকা তুই নিয়েছিস। জলদি টাকা দে আমার, নয়তো খুব খারাপ হবে। দিব না টাকা। তোকে আমি এই টাকা দিতে যাব কেন? এই টাকা আমি আমার ছোট্ট মিষ্টি বোনের কাছ থেকে নিছি, তোকে দিব কেন? তোর মিষ্টির গুলি মারি। তুই টাকা দে বলছি আমার, নয়তো খুব খারাপ হবে কিন্তু। টাকাটা দিতে বলছি তোকে। দিব না টাকা আমি। টাকায় কি তোর নাম লেখা আছে যে তোকে দিতে হবে? যা সর সামনে থেকে। দিবি না তো টাকা? না, দিব না। তখন আদিবা রেগে চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ও আম্মু, কই তুমি? দেখো তোমার বান্দর পোলা আমার টাকা দেয় না। নীরব তখন হাসতে হাসতে বলল, আম্মু কিছুই বলবে না। শয়তান বান্দর, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আদিবা চলে গেল তার রুমে। তখন নীরব হাসতে হাসতে বলল, যাক, পাগলি বোনটাকে রাগাতে ভালো লাগে। তখনই নীরব দেখে আদিবা গিয়ে একটা লাঠি নিয়ে আসলো। তখন নীরব বলল, এই রে কাম সারছে,
আজ তো দেখি একটু বেশি রাগিয়ে ফেলছি। জলদি পালাতে হবে, নয়তো সবগুলো মাইর আমার উপর পড়বে। তখনই আদিবা এসে বলল, আম্মু কিছু না বলুক, আমি তো আছি। দাঁড়া, তোকে লাঠি দিয়ে মেরে তারপর বুঝাচ্ছি। তখন নীরব বলল, কি, তুই তোর বড় ভাইকে মারবি? আগে মাইর দিয়ে নি, তারপর দেখা যাবে কে বড় কে ছোট। যখনই নীরবকে মারতে যাবে তখন নীরব উঠে দৌড় দিল। তখন আদিবা বলল, দৌড় দিলি কেন শয়তান? দাঁড়া তুই। মায়ের খাওয়ার শখ নাই আমার, তাই দৌড় দিছি। এই বলে নীরব তার আম্মুর রুমে চলে গেল। গিয়ে তার আম্মুর পিছনে লুকিয়ে পড়ে আর বলে, আম্মু বাঁচাও, তোমার মেয়ে দেখো আমায় মারে। তখন আদিবা রাগী গলায় এসে বলল। আম্মু তুমি সরে যাও, আজ মেরেই ফেলবো একে। তখন নীরবের আম্মু বলল, এই তোদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? কি ছোট বাচ্চাদের মতো ঝগড়া মারামারি লেগেই থাকিস সারাদিন? তোরা কি এখনো ছোট মানুষ যে এইভাবে ঝগড়া মারামারি করিস? সারাদিন ঝগড়া মারামারি করবেই, এছাড়া আর কোনো কাজ নেই তাদের। একটা না একটা নিয়ে ঝগড়া মারামারি করবেই। তখন আদিবা বলল, আমি কি তোমার বান্দর পোলার সাথে ঝগড়া লাগাতে আসি? তোমার বান্দর পোলা আমার সাথে এসে ইচ্ছে করে ঝগড়া লাগায়, তাহলে আমি কি করব? ছেড়ে দিব নাকি? তুই যাস কেন এই বান্দরের সাথে লাগতে? তখন নীরব বলল, আম্মু তুমি আমায় বান্দর বললে? তো কি বলবো, ভালো বলবো? মেয়েটার সাথে সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকিস। আম্মু তোমার বান্দর পোলারে বলো আমার 500 টাকা দিতে, আমার ব্যাগ থেকে নিয়ে গেছে সে। কিরে, তুই ওর টাকা নিলি কেন? আরে আম্মু, আজ খেলা ছিল, প্রতিজনের 500 টাকা করে দেওয়ার কথা। আমার কাছে টাকা ছিল না, তাই ওর টাকা নিয়ে গেছি। সমস্যা নেই, ম্যাজিতে আসছি, টাকা যায়নি। শয়তান, তুই আমার টাকা নিয়ে গেলি কেন খেলায় দিতে? যেভাবে বলছে মনে হয় আমার কাছ থেকে টাকা নেয় না। এই নে তোর টাকা। এটা আবার জাল টাকা না তো? দেখছো নি কি সন্দেহ করছে? হতেই পারে। হয়েছে, এখন নীরব তুই রুমে যা তোর। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে যাচ্ছিল। তখনই নীরব আদিবার চুলে ধরে জোরে একটা টান দিয়ে বলল, পেতনি শাকচুন্নি বুড়ার বউ। এই বলে দিল দৌড় নীরব। তখন আদিবা বলল, উফ মা, শয়তান বান্দর, তুই দাঁড়া, আমি আসছি, তোর হাত ভাঙবো আমি আজ। তখন নীরব দৌড়ে যেতে যেতে বলল। আয় না আয়, সাহস থাকলে বুড়ার বউ। তখন আদিবা দৌড়ে যাবে, তখন তার আম্মু হাত ধরে থামিয়ে দিল। তখন আদিবা বলল, কি হলো, আমায় আটকালি কেন? ছাড়ো, দেখছো তোমার বান্দর পোলার চুলে কত জোরে টান দিল আমার। থাক মা, মন খারাপ করিস না, এটা কোনো দিনও ভালো হবে না। এটা একটা শয়তান, তুই এটার কাছে যাবি না। এরপর যদি আমার কাছে আসে তাহলে কিন্তু খুব মাইর দিব, তখন কিছু বলতে পারবে না। তুই যাবি না ওর কাছে, আয় বস পর। এদিকে নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল আর বলতে লাগলো, বোনটাকে জ্বালাইতে ভালোই লাগে কেন জানি। তারপর নীরব তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। চলুন এখন একটু পরিচয় করিয়ে দিই। এতক্ষণ যে ঝগড়া করলো নীরব আর আদিবা দুজন ভাই বোন, কিন্তু দুজনেই সাংঘাতিক দুষ্টু। যদি তারা সারাদিন বাসায় থাকে তাহলে কাউকে শান্তিতে রাখবে না। টম অ্যান্ড জেরির মতো ঝগড়া মারামারি লেগেই থাকবে। কিন্তু যতই ঝগড়া করুক মারামারি করুক, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। দুজনেই ভাই বোন দুজনকে অনেক ভালোবাসে। যতই ঝগড়া মারামারি করুক, রাগ অভিমান করুক, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তারপর সব ভুলে এক হয়ে যায়। নীরব এই পরিবারের বড় ছেলে, আদিবা ছোট। নীরব এইবার সবেমাত্র ইন্টারে উঠল, আর আদিবা ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থী। নীরবের আব্বু ছোট একটা বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে আছে, আর নীরবের আম্মু বাসায় এই দুইজনকে সামলায় আর রান্না বান্না করে। এখন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় না হয় গল্পের মাঝে আস্তে আস্তে সবই জানতে পারবেন। নীরব ফ্রেশ হয়ে এসে শুয়ে আছে। তখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে চলে গেল। যাওয়া মাত্র দেখলো সামিয়া তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড পিকচার আপলোড করা হয়েছে নীরবের ছবি দিয়ে। নীরব এটা দেখে খুবই অবাক হয়েছে। ক্যাপশনে লেখা দেখে আরও অবাক হয়ে গেছে। নীরব লেখাটি ছিল, শোনো এলাকাবাসী, এটা হচ্ছে আমার হবু বর, সো সাবধান, এর দিকে কেউ নজর দিবে না। আর এলাকায় মেয়েরা তোমাদের বলছি, আমার হবু বরের দিকে ভুলেও তাকাবে না। নীরব অবাক হয়ে গেছে সামিয়ার কাণ্ড দেখে। তখন সামিয়াকে নীরব ইনবক্সে নক দিল। সাথে সাথে সামিয়া রিপ্লাই দিয়ে পড়ল, আমার হবু বর বলো, স্ত্রীকে আজ কি করে মেসেজ দিলে? ফালতু কথা রাখেন, দেখেন আমি আপনার স্বামী টামি না। আর এটা কেন করলেন? আমার পিক আপনার প্রোফাইলে দিয়ে এটা কি লিখলেন? তোমার পিক দিয়েছি, এলাকাবাসীকে জানাতে হবে না, দেখাতে হবে না এটা আমার হবু স্বামী হতে যাচ্ছে? ধুর, আপনি আসলে মানুষ ভালো না। ফাইজলামো না করে ডিলিট করেন বলছি এটা। একদম না, এটা কখনো ডিলিট করবে না, ভুলেও না। এটা আমার হবু স্বামীর পিক। নয়তো ব্লক করে দিব আমি। তুমি ব্লক করতে থাকো, আমি আরও আইডি খুলতে থাকি। আর ব্লক করলে কিন্তু খুব খারাপ হবে, যা তুমি কল্পনাও করতে পারবে না।
কেন এমন করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না বললাম, তবুও কেন এমন করছেন? কবি বলিয়াছেন কিছু ছেলেরা তেরা টাইপেরই হয়, কারণ এদের ভিতর তেরা অ্যান্টিভাইরাস দিয়ে দিছে, যার কারণে তারা ভালোবাসায় জড়াতে চায় না। তাদেরকে বলছে আমাদের সোজা অ্যান্টিভাইরাস দিয়ে ঠিক করতে, রাজি না হলে পেছনে লেগে থাকতে, ঠিক কোনো এক সময় নিজের করে নিবে। কিন্তু এই কবিটা কে ছিল আজও জানি না। তোর আপনার সাথে আর কথা বলবো না, জান। যেও না গো প্লিজ আমায় ছেড়ে। আগামীকাল তোমাকে তুলে নিয়ে আসবো তোমার কলেজ থেকে, এখন চলে গেলে। আমার ফোনে টাকা এমবি কিছুই নেই, বাই। এই বলে নীরব অফলাইনে চলে আসে আর মনে মনে বলতে থাকে, এর মাথায় কতগুলো তার ছিঁড়ে গেছে কে জানে। বললাম ভালোবাসি না, তবু পিছনে পড়ে আছে। আগামীকাল কি হয় কে জানে। যাই হোক, কলেজ থেকে নিয়ে আসতে পারবে না। তখনই নীরব লক্ষ্য করলো তার ফোনে মেসেজ আসলো। নীরব মেসেজটির দিকে তাকিয়ে দেখেই অবাক হয়ে গেছে, কারণ তার ফোনে কেউ 500 টাকা লোড করে দিয়েছে এই মাত্র। তখনই আবার আরেকটি মেসেজ আসলো, 60 জিবি ইন্টারনেট কেউ লোড করে দিয়েছে। এটা দেখে নীরব আরো অবাক হয়ে গেল আর চমকে উঠল। তখন নীরব অবাক হয়ে বলে উঠল, কি দেখছি এইগুলা আমি? এটা কি করে হতে পারে? না, এটা হতে পারে না, এটা স্বপ্ন নিশ্চয়ই। তখনই নীরবের ফোন বেজে উঠল। অপরিচিত ফোন নম্বর। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল। কে বলছেন? তখন ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আমি সামিয়া বলছি, তোমার পাশের এলাকার। দূর, আপনি কেন আবার কল দিয়েছেন? আর আমার ফোন নাম্বার কোথায় পেলেন? ফোন নাম্বার যেখান থেকে পাই না কেন তা জানা তোমার দরকার নেই। শোনো, আমি তোমার ফোন নাম্বারে 500 টাকা লোড করে দিয়েছি আর ফোনে ইন্টারনেট পাঠিয়েছি। এইগুলো শেষ করে বলবে আরও পাঠাবো, কিন্তু সাবধানে। অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবে, মেরে হাড্ডি সব ভেঙে ফেলবো। তখন নীরব রাগী গলায় বলে উঠল, আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে। কে বলেছে আপনাকে লোড করতে? কেউ বলেনি। আমি আমার হবু স্বামীর ফোনে লোড করে দিয়েছি, লাগলে আরও দেব। আমার সব কিছু তো তোমার। উফ, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? আমার পিছনে পড়ে থাকবেন না। তবু কেন কথা শুনছেন না? এমন কেন করছেন? পেছনে পড়ে আছি, থাকবো, তবুও তোমাকে ভালোবেসে যাব। এখন না হয় রাজি না, ঠিক কোনো এক সময় হয়ে যাবে রাজি। আর এখন আঠার মতো লেগে যাব আমি, ডাকবো তখন কাজী। ধুর, আপনি আসলে একটা পাগল। তবে সেটা তোমার জন্য পাগল। বুঝতে পারছি, আপনার মাথার তার সব কয়টা ছিঁড়েছে। হয়তো বা তাই। তোমাকে দেখার প্রথম দিন ক্রাশ খেয়েছি সেদিন, নিজেকে হারিয়ে ফেলেছি সেদিনই। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে প্রতিদিন, মনটা তোমারই ছবি আঁকে সারাটা দিন। চোখের পাতা বন্ধ করলে স্বপ্নে দেখি তোমাকে। দূর, ফোন রাখেন তো আপনি এখন আজারের কথা রেখে। আর একটু কথা বলি। আপনি ফোন কাটবেন নাকি আমি কাটবো? আর একটা কথা, ফোনে লোড করা টাকা আমি আপনাকে দিয়ে দেব। আর একটা কথা, আপনার সাথে আমার যায় না, আমাদের বয়সের অনেকটা পার্থক্য। সানিয়া তখন রেগে গিয়ে বলল, উফ, বয়স পার্থক্য বয়স পার্থক্য বারবার এই কথা বলছিস কেন? তোর সাথে এখনো ভালো করে কথা বলছি কারণ তোকে ভালোবাসি, নয়তো এতক্ষণে ঘূর্ণিঝড় বয়ে যেত তোর উপর। বয়স কোনো ব্যাপার না, এখন সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা বিয়ে বেশি হয়। আর আমি তোকে ভালোবাসি। আমি বয়স নিয়ে সিনিয়র নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর একবার উল্টাপাল্টা কথা বললে তোর বাসায় গিয়ে মেরে আসবো। আমি টাকা দিয়েছি, আরও দেবো। যদি সেগুলো ফেরত দেওয়ার কথা বলিস আর একবার, তাহলে সত্যি সত্যি তোকে কিছু একটা করব। তখন নীরব কিছুটা ভয় পেয়ে গেল আর ভয়ে চুপ করে রইল। তখন সামিয়া শান্ত গলায় বলল, আমার প্রিয় হবু স্বামী, সুন্দর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তুমি, আমি ফোন রাখছি এখনই। এই বলে সামিয়া ফোন কেটে দিল। তখন নীরব মনে মনে বলল, শয়তান মেয়ে, কথাই শুনে না, হেব্বি তেরা মেয়েটা। যাক, ভালোই হলো, ফ্রিতে এতগুলো টাকা আর এমবি পেয়ে গেলাম। তখন নীরব ফোনটা নিয়ে ফেসবুকে আবার চলে গেল। তখন দেখলো তাদেরই এলাকার মেয়ে সুমুর ফেসবুকে তার ফটো আপলোড করেছে। তখন নীরব লাভ রিয়াক্ট দিয়ে একটা কমেন্ট করলো আর ইনবক্সে গিয়ে মেসেজ দিল। নীরব আর সুমুর খুব ভালো বন্ধু, তারা একই কলেজে একই ক্লাসে পড়ে। তখন সুমুর উত্তর দিল আর নীরব বলল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই আছি। আজ তোকে তো এই ছবিতে খুব সুন্দর লাগছে। ক্রাশ খাওয়ার অবস্থা? তাই নাকি? খুব সুন্দর লাগছে এই ছবিতে, পুরাই ময়দার ডিব্বা। যা শয়তান বান্দর হারামি, তোর সাথে কোনো কথা নাই। রাগ করিস না, খুব সুন্দর লাগছে, পুরাই কিউটের ডিব্বা। লজ্জা দিস না তো। যা বাবা, এতে লজ্জার কি হলো? প্রশংসা করলাম। থাক, আর প্রশংসা করতে হবে না, বাদ দে এই কথা। এখন বল, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই আছে। তোর বাসায় সবাই কেমন আছে? ভালোই আছে। আগামীকাল কলেজ যাবি না? যাব, একটু লেট হবে হয়তো, কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হচ্ছে।
তারপর নীরব সাথে সাথে ফেসবুক থেকে বেরিয়ে আসলো, অফলাইনে চলে আসলো। এসে তারপর ফোনটা চার্জে বসিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ঢেকে গেল নীরবের আম্মু। তারপর নীরব গিয়ে সবার সাথে খাবার খেয়ে এসে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল খাবার টেবিলে। গিয়ে দেখলো তার বোন বসে আছে। তখন নীরব গিয়ে আদিবার মাথায় টোকা দিয়ে বলল, কিরে বুড়োর বউ, তুই রান্নাঘরে না গিয়ে এখানে কি করিস? তখন আদিবা রাগী গলায় বলল, মেরে মুখ ভেঙে দিব বুড়োর বউ বললে। তুই বুড়ির জামাই, শয়তান কুত্তা। তখনই নীরব হাসতে হাসতে বলল, তাই নাকি? বুড়োর বউ বলে কি? ওফ, দেখ বুড়োর বউ বলবি না। আমি কি বিয়ে করেছি নাকি? তাহলে তুই রাগিস কেন? কেমন জানি শুনতে খারাপ লাগে। তাই তো তোকে বুড়োর বউ বলছি, বিয়ে করিসনি বলে। তোকে সুন্দর দেখে একটা বুড়োর কাছে বিয়ে। তখন আদিবা জোরে চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ও আম্মু, দেখছো তোমার বান্দর পোলা আবার সকাল সকাল রাগ উঠাচ্ছে আমার। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলল, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে তোদের দুটোকে আজ মেরে তক্তা বানাবো। তখন নীরব আদিবাকে বলল, ওই এত আম্মু আম্মু করিস কেন? কিছু হলে আম্মু দে। জিব্বা কেটে দিব, শয়তান কোথাকার। তখনই নীরবের আম্মু আসলো আর বলল, এই নে ডিম 2টা সিদ্ধ করা, দুজন খেয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। ডিমটা ছিলে দিতে আমায়। ছিলে নে, আমি পারবো না। তারপর নীরবের আম্মু চলে গেল। তখন আদিবা বলল, দে, আমি ছিলে দেই। ই শখ কত, আমি শিয়ালের কাছে দিব মুরগি রাখতে, দরকার নেই, আমি নিজেই ছিলে নিব। যদি ডিমটা দিতি তাহলে আর খুঁজে পেতি না। জানি তো, তাই দেয়নি। তারপর দুজন ডিম ছিলে খেয়ে নিল। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার নিয়ে আসলো। তখন নীরব বলল, আম্মু আব্বু কোথায় দেখছি না ঘুম থেকে উঠে। তখন আদিবা বলে উঠল, আব্বু চলে গেছে আজ সকাল সকাল, কাজ পড়ে গেছে তাই। ও আচ্ছা। তারপর নীরব আর আদিবা খাবার খেয়ে চলে গেল যে যার রুমে। নীরব গিয়ে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তার আম্মুর কাছ থেকে বলে, আদিবার স্কুল অন্য রাস্তায়, তাই নীরব নিয়ে আসতে পারেনি। তখনই দেখলো সামনে তানিম দাঁড়িয়ে আছে, নীরবের বন্ধু। তখন তানিম কাছে এসে বলল, তুই চলে আসছিস? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি চলে আসলি কেন আজ? এখন 1 ঘন্টা সময় আছে। ধুর, বাসায় আর ভালো লাগে না, তাই চলে আসছি। তাহলে আমার বাসায় চলে আসতি। ভালো লাগছিল না, তাই যেতে পারিনি। ঠিক আছে চল। তারপর নীরব আর তানিম হেঁটে হেঁটে যেতে লাগলো। নীরবের কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তারপর নীরব আর তানিম হেঁটে যেতে লাগলো। সামনে পাশের এলাকার রাস্তা যোগ হয়েছে, আর নীরব যে এলাকায় থাকে সেটাও যোগ হয়ে গেছে দুটো রাস্তা। দুটো রাস্তা যোগ হয়ে গিয়ে একটা রাস্তা হয়েছে। সামনে থেকে তখনই দেখে সামিয়া সামনে তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে। তখন তানিম বলল, কি ব্যাপার সামিয়া, আজ এখানে দাঁড়িয়ে আছে কেন? তাই তো, সামিয়া তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা না। নিশ্চয়ই কাউকে মারতে আসছে, হাতে থেকে হকি স্টিক। হয়তো তাই হবে। তখন নীরব তাদের সামনে যাওয়ার পর সামিয়া পথ আটকে দাঁড়ালো আর নীরব বলল, কি হলো, পথ আটকে রাখলে কেন? তখন সামিয়া নীরবের শার্টের কলার ধরে রাগী গলায় বলল, তোকে আমি কি বলেছিলাম কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে? আর তুই কোন সাহসে ফেসবুকে গিয়ে ঝুমুরকে লাভ রিয়েক্ট দিলি আর কমেন্ট করলি? কমেন্ট করে কি বললি? তোমাকে খুব সুন্দর লাগছে, তাই না? নীরব তো সামিয়ার কথা শুনে পুরোই অবাক। তখন নীরব মনে মনে বলল, এই মেয়ে কি করে জানলো আমি ঝুমুরকে লাভ রিকোয়েস্ট দিয়েছি কিনা, কমেন্ট করেছি কিনা? এ তো দেখি সিআইডির মতো লেগে গেছে। তখন সামিয়া রেগে চিল্লিয়ে আবার বলল, কি হলো, কথা বল, উত্তর দে আমার। কেন তুই গিয়ে অন্য মেয়েকে বলবি তোমাকে অনেক সুন্দর লাগছে? কেন বলবি এখন, বল এ কথা। নীরব সামিয়ার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হয়ে গেছে, আর সামিয়ার রাগ দেখে ভয় পেয়ে গেল। আর তখনই নীরব বলল, না মানে ঝুমুর আমার বন্ধু, একই কলেজে পড়ি, একই ক্লাসে, তাই তার প্রশংসা করলাম। তোর প্রশংসার গুল্লি মারি, তুই বলবি কেন তাকে সুন্দর লাগছে? তোর বন্ধু থাক আর যাই থাক, আমি নিষেধ করার পরেও কেন তুই গিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে তারিফ করবি? আমি না করেছি না কোনো মেয়ের দিকে তাকাতে? সামিয়া রেগে চিল্লিয়ে বলল কথাগুলো। নীরব প্রচণ্ড ভয় পেয়ে গেল আর চুপ করে রইল। সামিয়া অনেক রেগে আছে। নীরব জানে এখন কিছু বললেই আরও রেগে যাবে সামিয়া, তাই নীরব চুপ করে রইল। তখন সামিয়া হকি স্টিক দিয়ে নীরবকে 2টা পায়ে বাড়ি দিল। নীরব ব্যথা পেয়ে সাথে সাথে মাটিতে বসে পড়ল। তখন সামিয়া নীরবের কলার ধরে উঠিয়ে গাড়ির সাথে চেপে ধরে বলল, তুই শুধু আমার আর কারো না। তুই যদি ভুলেও আর কোনো মেয়ের দিকে তাকাস
তাহলে জানে মেরে ফেলবো তোকে, তারপর নিজেও মরবো। তুই আমার রাগ জানিস কেমন ভয়ঙ্কর? তখন নীরব কান্না ভেজা কণ্ঠে ভয়ে ভয়ে বলল। আপনি কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমার পিছু ছাড়েন। তখন সামিয়া হকি স্টিক ফেলে এক হাতে গলা চেপে ধরে নীরবের আর এক হাতে গলা চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো, আর একবার এই কথা বললে তোকে ভালোবাসি আমি। তখনই তানিম এসে ভয়ে ভয়ে বলল। আপু আমাদের কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। তখন সামিয়া রেগে তানিমকে বলল। তো সেটা আমায় বলিস কেন, তুই যা। তখন তানিম ভয় পেয়ে গেল, আর কিছু না বলে চলে যাচ্ছিল। তখন নীরব ডেকে বলল, তানিম দাঁড়া, আমিও যাবো, 1 মিনিট। এই বলে নীরব যেতে চাইল, কিন্তু সামিয়া যেতে দিল না, গলা চেপে ধরে আছে। তখন বলল, আমি তোকে যেতে বলছি। প্লিজ এখন যেতে দিন আমায়, কলেজের সময় হয়ে যাচ্ছে। তখনই সামিয়ার এক বান্ধবী এসে বলল, এই সামিয়া ছেড়ে দে, কলেজে যেতে দে, পরে না হয় দেখে নিস। ঠিক আছে, তোরা একটু ওদিকে যা। তখন সবাই অন্যদিকে চলে গেল, আর সামিয়া আস্তে আস্তে তার ঠোঁট নীরবের কাছে নিয়ে আসতে লাগলো। তখন নীরব বলল, কি করছেন আপনি? এত কাছে আসছেন কেন? চুপ, মাথা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। তখন সামিয়া নীরবের মাথায় শক্ত করে ধরে তার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব তো অবাক হয়ে টাস্কি খেয়ে গেল। সামিয়া কিস করে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, বাহ, হেভি টেস্ট তো তোর ঠোঁট। তখন নীরবের ধ্যান ভাঙলো আর বলল, এটা কি করলেন আপনি? কেন, কিস করলাম, ভালো লাগেনি? আবার করব? না না, আপনি এটা কেন করলেন? আমার মাথা ঠান্ডা করতে। আর শোন, তোর ফেসবুক পাসওয়ার্ড আমায় দিয়ে যা। বল তোর ফেসবুক পাসওয়ার্ড কি? আমার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দিব কেন? তখন সামিয়া হকি স্টিক নিয়ে বলল, এখন বল, দিবি নাকি এটা দিয়ে মারবো? তখন নীরব ভয়ে ভয়ে দিয়ে দিল। তখন সামিয়া বলল, এখন যা। আর একটা কথা, ফেসবুকে তোর আইডির পাসওয়ার্ড যেন পরিবর্তন না হয়। আর যত তাড়াতাড়ি পারিস এই কলেজ থেকে অন্য কলেজে যাবি। আর কলেজে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাস না, কথা বলবি না, ফেসবুকেও কোনো মেয়ের দিকে তাকাস না, লাইক কমেন্ট করবি না। এখন আর একটা বিকেলে আমার এলাকায় আসবি, এখন যা। তখন নীরব আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলো। তানিম ভয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব তানিমের কাছে যাওয়ার পর বলল, আমি মনে করেছি তোকে আজ যেতে দিবে না কলেজ। কি যে বলিস তুই? আচ্ছা, পায়ে যে বাড়ি দিল, ব্যথা পাইছিস? অনেক ব্যথা পাইছি, এখনো ব্যথা করছে, মনে হয় ফুলে গেছে। কি সাংঘাতিক মেয়ে, সামান্য লাইক কমেন্ট করেছিস বলে মেয়ের আইডিতে এত ধামকি দিল, মারলো। শয়তান মেয়ে, এটা কথা বলে শুনেই না তেরা মেয়ে। বিয়ের আগে এত করা শাসন, বিয়ের পর কি করে কে জানে। এই মনে আজ তোর ভাগ্য ভালো, তোকে আজ মেরেছে কম। যেই রাগ দেখলাম তার তুলনায় মায়ের কম হয়ে গেছে, আর একটু মায়ের দিলে ভালো হতো। শালা তুই মনে মনে এটাই মনে হয় বলছিস, আরো মাতে, তাই না? তা ঠিক, একটু একটু দোয়া করছি। এই বলে তানিম ঠিক করে হেসে দিল। তখন নীরব বলল, শালা হারামি, তুই দাঁড়া, আমি তোকে এখন দিচ্ছি মাইর। তাই নাকি? তুই ধরতে পারবি আমায়? তানিম এই বলে দিল দৌড়, আর নীরব পেছন পেছন ছুটছে দৌড়তে দৌড়তে কলেজের গেটের সামনে চলে আসলো। তখন তানিম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। নীরব পেছন থেকে এসে ধরে বলল, এই তো ধরে ফেলেছি, এখন কোথায় যাবি? দাঁড়া, মারিস না, ক্লান্ত হয়ে গেছি। তখন এগুলো শয়তানি করে বলেছি, আমি কি বন্ধু হয়ে এই দোয়া করতে পারি বল? আর পাম দিস না, সেদিন হোটেলে তুই খাবারের বিল দিবি বলে চলে গেছিস হারামি। আরে সেদিন টাকা ছিল না, তাই বলেছিলাম, ভাব খেয়ে তারপর চলে আসছি। ঠিক আছে চল, এখন যাওয়া যাক কলেজের ভিতরে। তারপর নীরব আর তানিম কলেজের ভিতরে চলে গেল। যাওয়ার পর মাঠের এক সাইড দিয়ে হাঁটছে, সকল ছাত্রছাত্রী চলে আসছে। অনেকে মাঠে আছে আর অনেকে ক্লাসে। তখনই নীরবের সামনে একটা মেয়ে আসলো, আর এসে নীরবের হাতটি ধরে হাঁটু গেড়ে বসে বলল, প্রথম দেখায় আমি তোমার মায়ায় পড়ে গেছি, এক দেখায় প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবেসে ফেলেছি তোমাকে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর তানিম তো এই কথা শুনে পুরোই অবাক হয়ে গেছে। তখন পাশে তাকিয়ে দেখে সামিয়ার একজন বান্ধবী দাঁড়িয়ে আছে। সে এই কলেজে পড়ে, তার নাম নীলা। তাকে বলা হয়েছে নীরব কলেজে আসলে খেয়াল রাখতে কি করে কলেজে। তখন সে এই প্রপোজ করা দেখেই দৌড়ে চলে গেল। তখন নীরব ওই মেয়েকে বলল, কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? কি আবল তাবল বলছেন? তখন সেই মেয়েটি বলল, ভাইয়া রাগ করবেন না, আমি র্যাগিং এর শিকার হয়েছি, তাই এটা করতে হলো। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো উল্টো আমায় বিপদে ফেলেছো। সাথে তুমি কি বিপদ হয়েছে ভাইয়া? সেটা পরে বলবো। প্লিজ তুমি আজ আর ক্লাস করো না, বাসায় চলে যাও, নয়তো তোমার সমস্যা হবে। আমি আসছি ছুটি নিতে, বাসায় চলে যাব। ছুটি নিয়েছি, বাসায় যাব। তখনই তারা ডেকে র্যাগিং করলো,
আর বললো কাউকে প্রপোজ করতে। হয়েছে, এখন তুমি জলদি যাও বাসায়। ঠিক আছে ভাইয়া। তখন মেয়েটা চলে গেল আর তানিম বলল, কাম সারছে। নীলা তো গেছে সামিয়াকে খবর দিতে, এখন কি হবে? কি আর হবে, এসে আজ তুফান ছোটাবে, কলেজ যুদ্ধ শুরু হবে, আল্লাহ ভালো জানে কি হয়। এমনিতেই কোনো মেয়ের সঙ্গে তোকে দেখতে পারে না, কথা বলতে পর্যন্ত দেয় না, রেগে অ্যাটম বোম হয়ে যায়। এখন তো তোকে প্রপোজ করছে, অন্য মেয়েটা শোনার পর কি করে এসে কে জানে। অনেক ভয় করছে এখন, যে রাগী মেয়েটা নিশ্চয়ই আজ আমার কপালে দুঃখ আছে। তা তো আছে, সত্যি কথা বলে দিবি, মেয়েটা তো আর ইচ্ছে করে তোকে প্রপোজ করেনি। সত্যি কথা বললেও কথা শুনবে না। আমি যদি বলি তাকে র্যাগিং করছে, বলে সে প্রপোজ করছে, আমায় কখনো এটা বিশ্বাস করবে না। তেরা মেয়ে এটা উল্টো বুঝবেই আরো। আচ্ছা চল, ক্লাসে দেখা যাক কি হয়। চলো ক্লাসে। তারপর তানিম আর নীরব দুজন ক্লাসে চলে গেল। গিয়ে জানালার কাছে বসলো দুজনেই। সেখান থেকে কলেজের মাঠ দেখা যায়। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল আর ম্যাডাম তখন বলল, বসো সবাই, আর কেমন আছো তোমরা সবাই? তখন সবাই উত্তর দিল ভালো আছে। আর ম্যাডামকে জিজ্ঞেস করলো কেমন আছে। তখন ম্যাডাম উত্তর দিল, আমি ভালো আছি। তখন ম্যাডাম তার জায়গায় বসে পড়ল। তখন তানিম নীরবকে বলল, দোস্ত রেডি হয়ে যা, ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে তোর দিকে, সাবধান। কই ঝড়? একটু কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঝড় দেখতে পারবি। তখন নীরব তাকিয়ে দেখে এই ঝড় মনে হচ্ছে। সামিয়া আসছে আর প্রচন্ড রেগে আছে। নীরব দেখলো হাতে রড নিয়ে আসছে দৌড়ে। নীরব এটা দেখেই ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে কাঁপতে লাগলো। তখন তানিম বলল, কিরে কি হলো, কাঁপাকাঁপি শুরু করলি কেন? দোস্ত আমি শেষ। আজ এই মেয়ে যে পরিমাণে রেগে আছে, দেখা যাচ্ছে তার একটু যদি রাগ আমার রড দিয়ে মেরে দেখায় তাহলে আমি শেষ। আমার শিশু হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাবে। ভাগ্য ভালো মেয়েটা চলে গেছে কলেজ থেকে, নয়তো তার কি হতো কে জানে। তা ঠিক, মেয়েটা বেঁচে গেছে। তখন নীরব ভয়ে তাদের বেঞ্চের নিচে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, আল্লাহ রক্ষা করো এই মেয়ের হাত থেকে। তখন তানিম বলল, রে বেঞ্চে নিচে গেলি কেন? ভয়ে দোস্ত। আর একটা কথা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি বাসায় চলে গেছে, কলেজে নাই। না আমু না। বললেও লাভ হবে না। তখনই সামিয়া ক্লাসে দৌড়ে ঢুকে। তখন ম্যাডাম বলল, এই মেয়ে, কে তুমি? ক্লাসে না বলে প্রবেশ করলে কেন? তখন সামিয়া ম্যাডামের দিকে রাগী দৃষ্টিতে ফোপাতে তাকায়। তখন ম্যাডাম উল্টো ভয়ে চুপ হয়ে গেল। তখনই সামিয়া রাগী গলায় চিল্লাতে বলে, কার এত বড় কলিজা আমার জিনিসের প্রতি নজর দিয়েছে, প্রপোজ করছে? সামনে আয় দেখি, আজ কলিজা ছিঁড়ে নিয়ে যাব। আমার জিনিসের দিকে চোখ দিয়েছে কে সে? সবাই ভয়ে চুপ করে রইল। ভয়ের কারণ সবাই সামিয়াকে চেনে এবং তার ভাইকেও। তার ভাইয়ের জন্য তাকে চেনে, কারণ তার ভাই মাস্তান। সবাই চেনে আর সবাই জানে তার বোন সামিয়া। তখন সামিয়ার বান্ধবী আরো কিছু লোক আসে ক্লাসে। তখন সামিয়া বলে, কি হলো, কেউ কথা বলে না কেন? কে নীরবকে প্রপোজ করেছে? তখন সবাই একসাথে বলে কেউ জানে না, দেখেনি। তখন সামিয়া আরো রেগে যায়। তখন তানিমের কাছে গিয়ে বেঞ্চে রড দিয়ে বাড়ি মেরে জিজ্ঞেস করলো, তুই বল কে প্রপোজ করছে? তুই তো সাথে ছিলি। আর মেয়েটাকে বল, আজ ওর চোখ তুলে ফেলবো আমি। আমার জিনিসের দিকে নজর দেয়, কত বড় সাহস ওর! তানিম তো ভয়ে আগে এমনিতেই শেষ। সামিয়াকে দেখলেই তার ভয়ে বুক কাঁপে। তার উপর আবার এখন সামনে এসে ধমক দিয়ে রড নিয়ে এসে বলছে। তানিম ভয়ে চুপ করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখন সামিয়া আবার রাগী গলায় জিজ্ঞেস করলো, কি হলো বল, নয়তো তোকে এখন রড দিয়ে মারবো। তখন তানিম ভয়ে বলল, আমি যা জানি না। নীরব যা জানে। কে কে? কই? নীরব বেঞ্চের নিচে বসে আছে। বেঞ্চের নিচে কি করে? আপনি জিজ্ঞেস করেন। তখন সামিয়া চুপি দিয়ে দেখে নীরব চুপ করে বসে আছে আর কাঁপছে ভয়ে। তখন সামিয়া বলল, ওই তুই বেঞ্চের নিচে কি করিস, বাইরে আয়। নীরব চুপ করে রইল ভয়ে। তখন সামিয়া রাগী গলায় আবার বলল, কি হলো, বাহিরে আয়। তখন নীরব ভয়ে বলল, আয় বলছি। না আমি এখানে ঠিক আছে, আপনি বলেন। তোকে আসতে বসছি, বেরিয়ে আয়। নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন সামিয়া বসে নীরবের কলার ধরে টেনে বের করে বলল, তুই বেঞ্চের নিচে কি করিস? আগে বল, তুই মেয়েকে উত্তর দিলি কি প্রপোজে? সামিয়া রড উঁচু করে মারার প্রস্তুতি নিয়ে কথাগুলো বলল। তখন নীরব উল্টো পাল্টা কিছু বললে মেরে হাড্ডি কুড্ডি সব ভেঙে দিবে। তখন নীরব ভয়ে বলে দিল, আমি কিছু বলিনি। মেয়েটা র্যাগিং এর শিকার হয়ে আমায় প্রপোজ করেছে। র্যাগিং না ছাই, আমি জানি তোকে সত্যিই প্রপোজ করছে। বল কে মেয়েটা? জানি না আমি কে মেয়েটা। তখন সামিয়া মেয়েদের দিকে নিয়ে গিয়ে বলল, এখন দেখ, এখানে এই মেয়েটা আছে, আমায় দেখা। এখানে নেই সেই মেয়ে, আমি চিনি না তাকে। সত্যি ফাজলামো করিস?
চিনিস না তাকে? তোকে প্রপোজ করছে, তুই চিনিস না? তখন সামিয়া নীরবকে একটা বাড়ি দিল রড দিয়ে পায়ে, আর গলা চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো মিথ্যা কথা বললে। সত্যি করে বল, মেয়েটা কোনটা? তুই শুধু আমার, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। প্রপোজ করার কথা তো বাদ দিলাম, তুই আমার জান, তুই শুধু আমার। নীরব চুপ করে আছে, ব্যথায় তার পায়ে মারার জন্য ব্যথা পেয়েছে। ক্লাসের সবাই ভয়ে চুপ করে রইল। অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস থেকে এসে চুপি দিয়ে দেখছে। তখন সামিয়া আবার বলল, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটার প্রপোজ অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিয়েছিস কলেজ থেকে? তখন নীরব কিছু বলার আগে তানিম বলল, আপু না না, প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। মেয়েটা র্যাগিং এর শিকার হয়েছিল, তাকে বলা হয়েছে প্রপোজ করতে, তাই তাদের কথায় বাধ্য হয়ে প্রপোজ করেছে। আর মেয়েটা কলেজ থেকে ছুটি নিয়ে চলে গেছে বাসায়। সত্যি তো কথা? সত্যি বলছি। আর প্রপোজ করা মাত্র আপনার লোক দেখে চলে গেছে, বলতেই বাকিটুকু না দেখে। তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো আর এসে পড়ল, কি হয়েছে, সবাই ক্লাস থেকে এখানে কেন? তখন ম্যাডাম সামিয়াকে দেখিয়ে বলল, এর জন্য। আরে সামিয়া, তুমি এখানে কেন? আমার জানকে প্রপোজ করছে, তাই আসছিলাম দেখতে কার এত বড় কলিজা, কে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো কথা বলি। তোমার ভাই কেমন আছে? ভাইয়া ভালো আছে। বসবো না, চলে যাব। আমি আমার জানকে নিয়ে চলে যাচ্ছি। আগামীকাল থেকে এই কলেজে যেন আর র্যাগিং না হয়, আর আমার জানের দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়। ঠিক আছে, তুমি যাও। তখন প্রিন্সিপাল স্যার সামিয়াকে দেখে বলল। তখন নীলা পেছন থেকে বেরিয়ে আসলো আর বলল, তখন সামিয়া বলল, বাইরে আয়, কথা আছে তোর সাথে। ঠিক আছে চলো। তখন নীরবকে টেনে নিয়ে সাথে বাহিরে চলে গেল। সামিয়া আর নীলা তখন বাহিরে গিয়ে পড়ল। শোন নীলা, যা হওয়ার হয়েছে, ওই মেয়েকে বলে দিস যাতে আমার জানের দিকে চোখ তুলে না তাকায় আর। ঠিক আছে, বলে দিব। আচ্ছা আমি তাহলে এখন যাই, তুই গিয়ে ক্লাস কর। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন নীরব বলল, আমায় ছাড়েন, আমিও ক্লাসে যাব। তখন সামিয়া নীরবের একটা হাত চেপে ধরে আর এক হাতে রড ফেলে কলার ধরে বলল, তোর আজ ক্লাস করা লাগবে না, তোর সাথে আমার পার্সোনাল ক্লাস হবে, আমার রুমে চল। চি, কি উল্টাপাল্টা বলছেন, ছাড়েন, আমি যাব না। তা বললে তো হবে না, অনেক দিন তোর আদর নেওয়া হয়নি, আজ নিতে হবে। আমি যাব না, আপনি যেমন রাগী তেমন লুচ্চা, আমার ইজ্জত হারাতে চাই না আপনার সাথে গিয়ে। ছাড়েন, আমি ক্লাসে যাবো, ছাড়েন। এই বলে নীরব সামিয়ার হাত থেকে ছুটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন সামিয়া বলল, আমায় নিয়ে যাই ভাবার ভাবিস তুই, কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। তখন নীরব কিছু বলতে যাবে তার আগেই সামিয়া আবার বলল, শোন, হয়ে আছে তোর জন্য পাগল মন, চোখ দুটো খুঁজে তোকে সারাটিক্ষণ ভাবতে পারছি না তোকে ছাড়া কিছুই, ঘুমটা হচ্ছে না, রাতটা জাগতে হচ্ছে তবু তোর চিন্তায় সারাটা রাত জেগে ভাবতে থাকি কবে হবি তুই আমার আর আমি তোর পাগলি। নিজেই বাঁচি না নিজের জ্বালায়, আবার আসছে আরেক পাগল, তাকে পালতে হবে। দূর, ছাড়েন তো, আমি ক্লাস করব। আমি বললাম না ক্লাস করা লাগবে না? আপনি বলার কে এই কথা? ছাড়েন বলছি। বুঝতে পারছি, চল তুই আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে কলেজের বাহিরে নিয়ে চলে আসলো। তখন নীরব বলল, আপনি কেন এমন পাগলামি করছেন? আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবু কেন পিছে পড়ে আছেন আমার? পেছনে পড়ে আছি কারণ তোকে ভালোবাসি, তোর পাগলি হয়ে আছি, তোর খেয়াল রাখছি, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। তুই শুধু আমারই, আর কারো না। কখনো না, আপনি মুখে বললেই হয়ে যাবে নাকি? এই সামিয়া যখন যা চায় তাই নিয়ে ছাড়ে, তুই শুধু আমার আর কারো নয়, আমি আর কারো হতেও দেব না তোকে, শুধু তুই শুধুই আমায় ভালোবাসবি আর আমি তোকে। শুনেন, জোর করে কারো কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন, জোর করে মানুষের সম্পত্তি আদায় করতে পারবেন, কিন্তু কারো ভালোবাসা জোর করে নেওয়া যায় না। প্রয়োজন হলে তাই করব। ভালোবাসা হয় মন থেকে, জোর করার মাধ্যমে হয় না ভালোবাসা। আর ভালোবাসায় দুজনেই রাজি থাকতে হয়, এবং পাশাপাশি দুটি মনের ফিলিংস দুজনের দিকে টান থাকতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্ক হয় পারফেক্ট। আপনার মধ্যে আর আমার মধ্যে মনের মিল তো দূরের কথা, কোনো দিকে মিল নেই, এটা কখনো হবে না, বোঝার চেষ্টা করেন। এত জ্ঞান দিস না তো আমায়, আর এত হিসেব করার সময় নাই। আমি তোকেই চাই, তুই রাজি থাক বা না থাক তা দেখার দরকার নেই আমার। আমি রাজি আছি তাতেই হবে, তোর মনের দরকার নাই। আমার মন দিলে দিবি, না দিলে নাই, ভালোবাসলে বাসবি, না বাসলে নাই, আমি জোর করেই সব করব। নীরব তখন মনে মনে বলল, শয়তান ফাজিল ইতর মাইয়া, এইটা একটু না অনেকটাই তেরা মাইয়া, ফাজিল মাইয়া কোথাকার। এত সুন্দর করে জ্ঞান দিলাম তবু কাজ হলো না। আর যদি ভালোবাসার জ্ঞান পরীক্ষা কোথাও হতো তাহলে অবশ্যই ফার্স্ট হতাম। দুঃখের বিষয় এই নামে কিছুই নাই, থাক, কোন একদিন আবিষ্কার হবে। তখনই সামিয়ার পিছন থেকে একটা তার ভাইয়ের লোক বলল, ম্যাডাম গাড়িতে যাবেন নাকি বাইকে করে? মাঠে মনে হয় রড ফেলে আসছি, নিয়ে আসা হয়েছে। নিয়ে আসছি। বাইকে যাব না, গাড়িতে করে যাব, এটা নয়তো পালিয়ে যাবে। ঠিক আছে। তখন সামিয়া নীরবকে বলল, উঠ গাড়িতে।
না আমি যাব না। আরে বাসায় নিয়ে যাব এখন। তো কোথায় নিয়ে যাবেন? মার্কেট যাব, চল। আমি গিয়ে কি করব? আমি যাব না। যাবি নাকি রড নিতে হবে? তখন নীরব ভয়ে ভয়ে বলল। এই না না, রড নিতে হবে না, আমি উঠছি। সামিয়া তখন নীরবের গালে টেনে বলল, এই তো গুড বয়, বে উঠতো এখন। তখন নীরব গাড়িতে উঠলো। বাড়িতে ছিল BMW। নীরব পিছনে বসতে যাবে তখনই সামিয়া বলল, আরে পেছনে না, সামনে বসো। কি আর করা, নীরব কথা মতো সামনে বসে পড়ল। তখন সামিয়া তার লোকদের কিছু একটা বলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তখন নীরব বলল, আপনি কি ড্রাইভিং করবেন? আমি আজ ড্রাইভিং করব। তা আপনার লোক গাড়িতে উঠে না কেন, দাঁড়িয়ে আছে কেন? না, তাদের নিয়ে যাব না, আমরা দুজন আজ লং ড্রাইভে যাব। সেটা আবার কোথায় যাবেন? বেশি দূরে না, সামনে ওই বনের ভেতরের রাস্তা দিয়ে একটু যাব। কেন কেন, সেখানে কেন? এমনি, চলো। ওফ, আপনাদের তো বলে দিই, এই কলেজ থেকে বেশি দূরে না, একটু দূরে, কিন্তু সেখান দিয়ে কেউ বেশি চলাচল করে না। শুধু গাড়ি ছাড়া কিছু মানুষ শুধু চলাচল করে, যাদের বাড়ি এই দিকে। বনের মধ্য দিয়ে রাস্তাটা হয়েছে। তখন সামিয়া গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেতে লাগলো। নীরব চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন আর কিছুটা দূরে যাওয়ার পর সামিয়া বলল, কি হলো, চুপ করে বসে আছো যে? তো কি করবো, নাচবো নাকি? শোনো না, আসো দুজন মিলে গাড়িটা চালাই। আপনি একাই চালান, আমি পারবো না। আরে আসো, অনেক মজা হবে। তুমি আমার কোলে বসো, আমি ড্রাইভিং করছি। আমি কিন্তু এখনই নেমে যাব এইগুলা বললে। তাই নাকি? দেখি, যাও তো বেরিয়ে। আমি গাড়ি থামালাম। ঠিক আছে থামান, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বসো, বনের সামনে প্রায় এসে গেছি, সেখানে গিয়ে তারপর থামাচ্ছি। ঠিক আছে। তারপর সামিয়া বনের ভেতরে একটু গিয়ে গাড়িটা একটা সাইডে থামিয়ে গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দিল। গাড়ির গ্লাসগুলো কালো, বাহির থেকে ভেতরে কেউ দেখা অসম্ভব। তখন সামিয়া, এখন পারলে যাও তো দেখি। আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তখন সামিয়া বলল। তখন নীরব গাড়ির বাইরে যেতে চাইলো। তখন দেখে লক করা হয়েছে, গাড়ি খুলছে না। তখন নীরব সামিয়ার দিকে তাকিয়ে দেখে হাসছে। তখন নীরব বুঝতে পারলো সামিয়া গাড়ি লক করে ফেলছে। তখন নীরব বলল, কি হলো, গাড়ি লক করে রাখছেন কেন, খোলেন। সামিয়া চুপ করে হাসছে, কোনো কথা না বলে। তখন সামিয়া আস্তে আস্তে তার সিট থেকে উঠে নীরবের দিকে আসতে লাগলো। তখন নীরব বলল, কি ব্যাপার, আপনি এইদিকে আসছেন কেন? সামিয়া কোনো কথা না বলে সোজা এসে নীরবের কোলে বসলো আর বলল, এই বনের মাঝে রাস্তায় এখন কেউ নেই, শুধু কিছু গাড়ি রাস্তায় চলাচল ছাড়া, আর আমাদের কেউ দেখতে পারবে না গাড়ির ভেতর। তো কি করবেন আপনি? তখন সামিয়া নীরবের একদম কাছে গিয়ে তার ঠোঁটে কামড় দিয়ে মাতাল দৃষ্টিতে তাকিয়ে নীরবের ঠোঁটে ধরে তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, এখন তোকে অনেকটা কাছে পেতে চাই, আদর করতে চাই। তোকে আগুন চালিয়ে দিয়েছিস তুই, সেটা এখন নিভাতে হবে তোরই। ছি, কি বলছেন এগুলো আপনি? ঠিক বলছি, একটু আদর করে দে এখন আমায়। এই বলে সামিয়া নীরবের ঠোঁট তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব ছোটার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সামিয়া তার কোলে বসে এতটাই শক্ত করে ধরে কিস করছে, নীরব কিছুই করতে পারছে না। সামিয়া আস্তে আস্তে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো তার শার্টের সব বোতাম সামিয়া খুলে ফেলছে। শার্ট খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখনই সামিয়ার ফোনে একটা কল আসলো, কিন্তু সামিয়া সেদিকে মন না দিয়ে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরবও কিছু বলতে পারছে না। কিছুক্ষণ ফোনটা বেঁচে কেটে গেল। তখন নীরব লক্ষ্য করলো সামিয়া কিস করতে করতে তার মাত্র শার্টের বোতামে হাত দিয়েছে। সামিয়ার শার্ট পরা ছিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। এইবার সামিয়া ফোনটার শব্দ শুনে রেগে গেল আর বলল, কোন শালারে বারবার ডিস্টার্ব করছে রোম্যান্স করার টাইমে? যান একটু দেখি কে আমাদের বিরক্ত করছে, ওয়েট করো। তখন সামিয়া ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাইয়া কল দিয়েছে। তখন সামিয়া বলল, ইস, ভাইয়া দিছে। যান তুমি বসো, আমি 1 মিনিট কথা বলে আসছি ভাইয়ার সাথে, আমাদের আজ অনেক ক্লাস করতে হবে। এই বলে সামিয়া নীরবের উপর থেকে উঠে গাড়ির লক খুলে বাহিরে চলে গেল। তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, এই মাইয়া আমার মতো এমন নিরীহ শিশুর সাথে কি করছিল এটা? সি, এই মেয়ে এইগুলো কি করতে করতে পারলো? সি, আর 1 মিনিট বসে থাকা যাবে না, নয়তো আজ ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো না। পরে একে দেখে নিব আমি। তখন নীরব আস্তে করে গাড়ি থেকে বের হয়ে দেখলো সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তখন নীরব তার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে তখন চোখ বন্ধ করে দিল একটা দৌড়। তখন নীরব আস্তে করে গাড়ি থেকে বের হয়ে দেখলো সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তখন নীরব তার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে তখন চোখ বন্ধ করে দিল একটি দৌড় আর মনে মনে বলল, আল্লাহ,
একবার তুমি বাসায় পৌঁছে দাও কোনো মতে আমায়। আর এই মেয়ের সঙ্গে কোথাও আসা তো দূরের কথা, সামনেও যাব না এই মেয়ের। বাব্বা কি ডেঞ্জারাস মেয়ে, সব ইজ্জত করে নিচ্ছিল। এই বলে নীরব দৌড়ে অনেকটা পথ চলে আসলো, এসে থেমে গেল আর হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে হাঁপাতে লাগলো। তখন নীরব দেখলো সামনে তাদের কলেজ দেখা যাচ্ছে আর তার সামনে একটি গাড়ি এসে মাত্র থামলো। তখন নীরব মনে মনে বলল, এই গাড়িটা কেমন জানি চিনা চিনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে আগে। থাক সে যাই হোক, এখন বাসায় যাই, বইগুলো তানিম দিয়ে যাবে। তখন নীরব আস্তে আস্তে যেতে লাগলো। যখনই গাড়ির সামনে গেল তখনই দেখে একটা সামিয়ার গাড়ি, আর সামিয়া তখন গাড়ি থেকে বের হয়ে আসলো আর নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব তো পুরোই অবাক, এত তাড়াতাড়ি কি করে সামিয়া আসলো। তখন সামিয়া এসে নীরবের কলারে ধরে টেনে নিয়ে এসে গাড়ির দরজা খুলে পেছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সিটগুলো শোয়ানো আছে। তখন সামিয়া ভিতরে গিয়ে গাড়ির দরজা লক করে দিল আর নীরবের উপরে বসে বলল, তোকে আমি কি বলছিলাম গাড়িতে বসে থাকতে, তুই বেরিয়ে আসলি কেন? কোন সাহসে আসলি বল? সামিয়া কথাগুলো অনেক জোরে বলল। ভাগ্য ভালো গাড়ির সবকিছু বন্ধ, নয়তো বাহির থেকে শুনতে পেত কেউ। নীরব সামিয়ার ধমক শুনে ভয়ে চুপ হয়ে গেছে। তখন সামিয়া আবার বলল, আমি কি বলছিলাম তোকে? আমি বলছিলাম আমার একটু আদর দরকার তোর থেকে, আর তুই কি করলি? আমি যখনই বের হয়ে গেলাম তখনই তুই চলে আসলি। কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত সামিয়ার হাত থেকে কেউ যেতে পারেনি, সেখানে তুই তো আরো আগে যেতে পারবি না। তখন নীরব ভয় ভেঙে বলল, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? এই শোন, তোর ভালোবাসার গুল্লি মারি। তোকে ভালোবাসতে কে বলেছে? আমি ভালোবাসি, এতেই হবে। চুপ। জোর করে ভালোবাসা হয় না, আর আপনি যা করছিলেন তা একদম ঠিক না। এত লেকচার শোনার টাইম নাই আমার। আমি যা করছি সবই ঠিক। এখন আমি আদর করব। আমার কাজে যদি বাধা দিস তাহলে তোকে এখানেই মেরে দেবো। যখনই সামিয়া নীরবের শার্টের বোতাম খুলতে যাবে তখন নীরব ঠাস করে সামিয়ার গালে দুইটা চড় দিল। সামিয়া নীরবের এমন আচরণ করা দেখে অবাক হয়ে গেছে। তখন সামিয়া কিছু বলতে যাবে তার আগেই নীরব আরও দুইটা চড় দিল। তখন সামিয়া দুই গালে হাত দিয়ে কান্না ভেজা চোখে নীরবের দিকে তাকিয়ে রইল। তখন নীরব বলল, অনেক হয়েছে আর না। কি মনে করছেন আপনি নিজেকে? জোর করে সবকিছু নিয়ে যাবেন? পৃথিবীতে যদি জোর করে সবকিছু ছিনিয়ে নিয়েও ফেলেন তবু কখনো কারো মন নেওয়া যায় না, যদি না সে তার মন দেয় নিজ থেকে। সামিয়া চুপ করে রইল, গালে হাত দিয়ে। তখন নীরব আবার বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে দুইজনের প্রতি একটা ভালো লাগা থাকতে হয় আগে, তারপর মনে টান থাকতে হয়, তার প্রতি ফিলিংস থাকতে হয়। আমার তেমন কিছুই নেই আপনার প্রতি, কারণ আপনার এমন প্যান্ট শার্ট পরা এইগুলো আমার একদম পছন্দ না। আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মানুষ হয়ে কি করে এইগুলো পরে রাস্তায় ঘোরাঘুরি করেন? ছি। আর আপনি কি করতে চাইছিলেন আমার সাথে? এখন একটিবার ভাবছেন লজ্জা করলো না? আপনি যদি শুধু একদিক থেকে ভালোবেসে এবং এইগুলো করেন তাহলে এইগুলো কি মনে করছেন কেউ আপনার এমন গুন্ডামির প্রেমে পড়বে? কখনো না। আরও বিরক্ত হয়ে আপনার ভাই মাস্তান দেখে সবাই আপনাকে ভয় পায়, আর আপনি তার সুযোগ নিয়ে এসব করছেন, রাস্তায় ঘোরাঘুরি করেন। আর এরকম কাজ কি করে আপনি মাথায় আনলেন আমার সাথে এইগুলো করবেন? ছি। তখন নীরব সামিয়াকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো আমার সামনে আসবেন না বলে দিলাম। গাড়ির লক খুলে দিন। তখন সামিয়া গাড়ির লক খুলে দিল আর নীরব তখন বেরিয়ে চলে আসলো গাড়ির থেকে। তখন দেখলো তানিম যাচ্ছে বেরিয়ে কলেজ থেকে। তখন নীরব দৌড়ে তানিমের কাছে গেল আর বলল, কিরে দোস্ত, ক্লাস না করে চলে এলি? তখন তানিম নীরবকে দেখে বলল, তুই আবার কই থেকে এলি? ভূতের মতো মাত্র দেখলাম আশেপাশে কেউ নাই। আরে আমি তোকে দেখে দৌড়ে আসছি। এখন বল, তুই চলে আসলি যে ক্লাস না করে? তুই না থাকলে কি আর ক্লাস করতে ভালো লাগে? একা একা যাই হোক, এই নে তোর বইগুলো। ধন্যবাদ দোস্ত বইগুলো নিয়ে আসার জন্য। আচ্ছা একটা কথা বলতো, সামিয়া কি করলো? তারপর তোর সাথে দেখলাম অনেক রেগে আছে, মার দিয়েছিল নাকি? আরে না, মারবে কেন, একটু ঘোরাঘুরি করছে নিয়ে। না, কেমন জানি মিথ্যে পোড়ার গন্ধ পাচ্ছি। নাকি সত্যি কথা বলতো, সামিয়া তো এত সহজে ছাড়ার মেয়ে না। শালার কি নাক বুঝে গেল? কিরে কি চিন্তা করিস? সত্যি কথা বল। আরে তোকে সত্যি কথাই বলছি, মিথ্যা কেন বলবো? আচ্ছা চল যাওয়া যাক বাসায়। চল যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। তানিম চলে গেল তার বাসায় আর নীরব চলে আসলো তার বাসায়। নীরব তার বাসায় এসে কলিং বেল দিল, কিন্তু কেউ দরজা খুলছে না। তখন নীরব কলিং বেল দিতেই থাকলো। তখন নীরবের বোন দরজা খুলে বলল, কোন শালারে এত কলিং বেল দিচ্ছে? তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, কি সুন্দর ভাষা। আহা, কেউ আর কিছু ভাবুক বা না ভাবুক, আমি তো তোকে দজ্জাল রিনা খান ভাববই। হোপ মেরে সব হাড্ডি গুড্ডি নাড়িয়ে দিমু। শয়তান, এত কেউ বেল বাজায়? তো কি করব? দাঁড়িয়ে থাকবো সামনে থেকে? শর্ট ভিডিওতে যাব। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলে উঠল,
আদিবা, কে এসেছে? তোমার শয়তান পোলা। তখন নীরব বলল, এই তুই স্কুলে যাসনি আজ? না। কেন যা নাই? জীবনে তোর ঘর কোনোদিন পরিষ্কার করিস? গুছিয়ে রাখিস? যেখানে সেখানে কাপড় ফেলে রাখিস, ময়লা ফেলে রাখিস। আম্মু আজ জোর করে পরিষ্কার করিয়েছে আমাকে দিয়ে। কি সত্যি তুই আজ আমার ঘর পরিষ্কার করছিস? যাক ভালোই হয়েছে, তোকে দিয়ে কাজের কাজ করাতে পারছে আম্মু একটা পেতনি বুড়োর বউ। এই বলে নীরব তার রুমে চলে আসলো দৌড়ে। তখনই দেখে তার ফোনটা সাথে নেই। এই যা, ফোন কোথায় রাখলাম? ওফ, মনে পড়ছে, সামিয়ার গাড়িতে পড়েছে। এখন কি করব? থাক, পরে নিয়ে আসবো, এখন ফ্রেশ হয়নি। তারপর নীরব ফ্রেশ হয়ে আদিবার রুমে গেল। গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন নীরব বলল, কিরে বসে আছিস কেন? তো কি করব? আম্মুর সাথে গিয়ে রান্না কর যা। পারবো না, তুই গিয়ে রান্না কর যা। যদি সাহস থাকে তাহলে গিয়ে তুই রান্না করে দেখায়। সাহস নাই, তুই এখন যা তো রুম থেকে, চালাস না। এই জন্যই বলি তুই বুড়োর বউ। তখন আদিবা একটা লাঠি নিয়ে বলল, তুই যাবি নাকি লাঠি দিয়ে সাইজ করব? ঠিক আছে যাচ্ছি, ওই দেখ তোর পিছনে কি। তখন আদিবা পিছনে তাকাতেই নীরব চুল ধরে একটা টান দিয়ে দিল দৌড়। তখন আদিবা বলল, শয়তান পুত্র, তুই দাঁড়া। আমায় পাগলে ধরছেনি যে দাঁড়াবো? এই বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। বাহিরে এসে রাস্তায় তাকাতেই দেখে ঝুমুর যাচ্ছে। তখন নীরব দৌড়ে তার কাছে গেল আর বলল, কিরে কই যাস? আমি তো তোর কাছে আসছিলাম। নীরব অবাক হয়ে বলল, আমার কাছে আমি কি করলাম? আমার কাছে কি মনে করে? আমি তোকে কল দেওয়ার পর তুই তো মেসেজ দিয়ে বললি মোড়ে আসতে, জলদি কথা আছে। কি আমি বলছি? তাহলে কি আমি বলছি? এই দেখ তোর মেসেজ। তখন দেখে সত্যি তার মেসেজ। তখন নীরব মনে মনে বলল, বুঝতে পারছি এটা সামিয়ার কাজ। আচ্ছা এখন বল, কিসের কল দিয়েছিস? আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোর। কিসের জন্য? আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো, তুই একটু পছন্দ করে দিবি। আমি নিজেই নিজের কাপড় পছন্দ করে কিনতে পারি না? তোর কাপড় পছন্দ না করতে পারিস, আমার আব্বুর জন্য তো পছন্দ করে দিতে পারবি। তা মনে হয় পারবো। তাহলে চল মার্কেটে। এখন যাবি নাকি? এখনই যাব, চল। ঠিক আছে চল। তারপর নীরব আর ঝুমুর মার্কেটে চলে গেল। গিয়ে দুইটা পাঞ্জাবি কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসার উদ্দেশ্যে আসতে লাগলো। মোড়ে আসতে দেখে সামিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে তার বান্ধবী আছে। সাথেই তখন ঝুমুর বলল, এরা এখানেই কেন? কি জানি, হয়তো কোনো কাজে আসছে। তাই মনে হচ্ছে। হাতে হকি স্টিক নিয়ে আসছে, তার মানে কাউকে মারার জন্য অপেক্ষা করছে। তোকেই মনে হয় মারার জন্য অপেক্ষা করছে। এদিকে সামিয়া নীরবকে ঝুমুরের সাথে দেখে রেগে আগুন হয়ে গেছে আর ফোপাতে লাগলো। তার চোখে চশমা ছিল, সেটা খুলে মাটিতে ফেলে দিল আর তা পায়ের তলায় ফেলে ভেঙে ফেলল। নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব তো সামিয়ার রাগী চেহারা দেখে ভয়ে শেষ। তখন একটু সামনে যেতেই নীরবকে ডাকলো সামিয়া। তোকে ডাকছে, যা শুনে আয়। তুই চল তো, কথা না বলে শুনে আসতে হবে না? তারপর নীরব তার কাছে না গিয়ে বাসায় যেতে লাগলো ঝুমুর সহ। তখন সামিয়া দৌড়ে গিয়ে নীরবের শার্টের কলার ধরলো আর বলল, ওই মেয়ে তুই দাঁড়া, আমি একটু আসছি, তোর সাথে পরে বোঝাপড়া হবে, আর তুই চল আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে অন্যদিকে নিয়ে গেল। গিয়ে বলল, তুই এই মেয়ের সঙ্গে কি করিস? কই গিয়েছিলি? তখন নীরব বলল, কেন? তোকে বলতে বলছি। আপনি কে যে আমি আপনাকে বলতে যাব? তখন সামিয়া নীরবের শার্ট ঝুঁকে বলল, মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন তোর শার্টে? কি করছিস তুই, সত্যি বল। তখন নীরব শুকে দেখে কোনো গন্ধই নাই পারফিউমের। তখন নীরব বুঝতে পারল এটা তার সন্দেহের গন্ধ। তখন সামিয়া আবার বলল, দাঁড়া দেখি তো তোর ঠোঁটের টেস্ট কিরকম আছে, আগের মতো আছে কিনা। কি? তখন সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিল আর বলল, না, ঠোঁটের টেস্ট তো ঠিকই আছে, মিষ্টি মিষ্টি, কিন্তু তোর শার্টে মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন? এই বলে নীরবের গলায় চেপে ধরল সামিয়া। তখন নীরব বলল, আরে কি করছেন, ছাড়ুন ছাড়ুন আমার গলা। না, ছাড়বো না তোকে। আমি না বলার পরেও কেন তুই অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করবি? আমি কি বলছিলাম তাকে সেইগুলো মনে হয় তার মনেই নেই। তখন নীরব আবার বলল, আপনি কে বলার, বাধা দেওয়ার কে? আমি যার সাথে মনে চাই ঘোরাঘুরি করবো, তাতে আপনার কি? আমি বলার কে? আমি বলি কারণ তোকে ভালোবাসি, তোর সাথে অন্য কাউকে দেখতে পারি না। আমি কি বলছিলাম আমি আপনাকে ভালোবাসি না? আমি তো তোকে ভালোবাসি। শেষবারের মতো বলে দিচ্ছি, আমি আপনাকে ভালোবাসি না। ভুলেও আমার উপর অধিকার দেখাতে আসবেন না, বলে দিলাম। ভালোবাসিস তো আমায়? না। তখন নীরব সামিয়ার চোখের কোণে দেখলো পানি। তখন সামিয়া কান্না ভেজা কণ্ঠে বলল, ঠিক আছে যা।
সামিয়া তখন নীরবকে ছেড়ে দিল আর নীরব তখন চলে যাচ্ছিল। তখন সামিয়া আবার গিয়ে নীরবকে টেনে নিয়ে আসলো আর তার কপালের সাথে কপাল এক করে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি না পারছি তোকে ছাড়তে, না পারছি তোকে ছাড়া থাকতে। বিশ্বাস কর, একটি মুহূর্তের জন্য তোকে ছাড়া ভাবতে পারছি না, থাকতে পারছি না। অনেক ভালোবাসি তোকে। এই বলে সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিল আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল সামিয়া। তার গাড়ি নিয়ে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। নীরব তখন দাঁড়িয়ে রইল চুপ করে। তখন সামিয়ার বান্ধবী এসে বলল, আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? একজন মেয়ে পাগলের মতো ভালোবাসে আপনাকে, আর আপনি তাকে বারবার ইগনোর করছেন, তার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। ছি 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 ছি। দেখুন, মানুষ সব কিছু সহ্য করতে পারলেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত সহ্য করতে পারে না। আসলে কি জানেন, আপনি তার যোগ্যই না। অতিরিক্ত ভালোবাসা বলে আজ তাকে কষ্ট দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। আচ্ছা, তাকে ফিরিয়ে দেওয়ার কারণ কি জানতে পারি? নীরব চুপ করে রইল। ও, আপনি তো পড়ে আছেন সিনিয়র জুনিয়র মেয়ে, তাহলে পড়েই থাকেন তা নিয়ে। একদিন বুঝতে পারবেন তার ভালোবাসা। আর আরেকটা কথা বলি, সামিয়া আপনাকে জানেন কবে থেকে পছন্দ করে? 1 বছর আগে থেকে। কিন্তু ও তখন বলতে পারতো না, তাই আমাদেরই বলতো আর আপনাকে নজরে রাখতো। কিন্তু আপনাকে আজ 6 মাস ধরে ভালোবাসার কথা বলছে, পেছনে পেছনে ঘুরঘুর করছে, পাগলের মতো ভালোবাসে, আর আপনি তাকে ইগনোর করছেন। কি আর বলবো আপনাকে, আমার ভাষা নেই আসলে আপনাকে বোঝানোর। শুনুন, ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, দুটি মনের মিল থাকলেও হয়। আপনার থেকে মাত্র 2 বছরের বড়, তা নিয়ে পড়ে আছেন? থাকেন তাহলে, আপনার মতোই থাকেন। এই বলে সামিয়ার বান্ধবী চলে গেল। তখন নীরব চুপ করে মাটিতে বসে পড়ল। তখন সমুর এসে বলল, কি রে, বসে পড়লি যে মাটিতে? নীরব চুপ করে রইল। তখন সমুর আবার বলল, তোর চোখে পানি কেন বলতো? আর সামিয়াকে দেখলাম তোকে অনেক ভালোবাসে, কিন্তু শুনলাম তুই ভালোবাসিস না। তখন নীরব বলল, একটা কথা বলি তোকে, জানিস আমিও ঝুমুরকে ভালোবাসি, কিন্তু কি হয়েছে জানিস? তার বড় ভাই এটা জানে আমি সামিয়াকে যে ভালোবাসি। আর হ্যাঁ, সামিয়া আমার পিছনে ঘোরাঘুরি করছে তা ঠিক। প্রথম দিকে আমি রাজি না থাকলেও পরে রাজি হয়েছি, তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কি জানিস কেন তাকে নিতে পারছি না? কেন? আমি একদিন ওই এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আসার সময় সামিয়াকে বলবো ভালোবাসার কথা, কিন্তু সেদিন খেলার মাঠে আমাদের বিপরীত দলের একটা ছেলেকে সামিয়ার ভাই এসে প্রচণ্ড মারধর করে, কারণ সে নাকি সামিয়াকে পছন্দ করে। তাই তার ভাই এসে মারছে এবং তখন সবার উদ্দেশ্য করে বলে সামিয়ার দিকে যে তাকাবে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে। তখন আমার দলের একটা ছেলে জানতো আমি সামিয়াকে পছন্দ করি, জানতে পারছিল আসার সময় বলছি সামিয়াকে পছন্দ করি আমি। তাই তারপর কি হলো? সেই ছেলেটি ছিল তার ভাইয়ের লোক। তখন তার ভাইকে বলল আমি তাকে ভালোবাসি। এটা শুনে তার ভাই সেদিন আমায় অনেক মারছে। আমার বন্ধুরা অনেক রিকোয়েস্ট করে বাঁচিয়েছিল। তখন তার ভাই আমায় এবং আমার পরিবারকে মারার হুমকি দিছে আর বলে দিছে তার সাথে যেন সম্পর্ক না হয় ভালোবাসার, তার আশেপাশে যেন না যাই। এখন বল আমি কি করব? সে যে কষ্ট পায় তা কিন্তু নয়, আমারও তো কষ্ট হয়, কিন্তু কি করব আমি বল? তারপর আর 2 মাস খেলতে যাইনি, নিজেকে পরিবর্তন করতে পারিনি, তবুও তাকে বুঝতে দেয়নি আমি তাকে ভালোবাসি, ইগনোর করছি, কারণ সে যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। 2 মাস পর খেলতে গেছিলাম, তখন তার ভাই দেখে আবার হুমকি দিয়ে আমার ফোন নাম্বার রেখেছিল। তার ভাই প্রতিদিন মেসেজ দিয়ে বলে দেয় তার বোনের দিকে যেন না তাকাই, আরও অনেক কিছু বলে। আর এদিকে সামিয়া তো পাগলামি আছে। আজ সকালে তার গাড়িতে আমার ফোন রেখে আসছি, যদি ফোনটা চেক করে তাহলে তার ভাই কি বলছে সব জানতে পারবে সামিয়া। বুঝতে পারছি, তার ভাইয়ের জন্য দুজন মিলতে পারছিস না। ঠিক আছে, বাসায় চল, এই নিয়ে পরে আমি একটা কিছু করব। এখন চল, এখানে বসে না থেকে। তখন নীরব উঠে পিছনে ফিরে তাকাতেই দেখে সামিয়ার ভাই যাচ্ছে। তখন নীরবের কাছে আসলো সামিয়ার ভাই। তখন নীরব মাথা নিচু করে সালাম দিয়ে বলল, কেমন আছেন? সামিয়ার ভাই সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছি। সব ঠিকঠাক মতো করছিস তো? জি, আমি সামিয়ার সাথে কথা বলি না তো। গুড, খুব তাড়াতাড়ি, আর দেখতেও পারবি কেউ। কেন? সে পরেই দেখবি। শোন, আগামীকাল থেকে নিয়মিত মাঠে খেলতে যাস, সমস্যা নেই। এই বলে সামিয়ার ভাই মুচকি হেসে চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠে চলে গেল। তখন নীরব বলল, বুঝতে পারছি না যে আমায় নিষেধ করতো ওই এলাকায় ক্রিকেট খেলতে, আজ বলছে নিয়মিত যেতে। কিছু একটা তো হবে, তার হাসি দেখে বুঝতে পারছি। তোর ভুল হয়েছে সামিয়াকে বারবার ফিরিয়ে দেওয়া। তুই যদি বুঝিয়ে বলতে তাহলে ঠিক কিছু একটা হতো। এখন কি হবে? বাসায় চল, আমি আগামীকাল কিছু একটা করব। ঠিক আছে।
তারপর নীরব আর ঝুমুর সেখান থেকে চলে গেল। ঝুমুর বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। নীরব আরো 1 ঘন্টা বাসায় গেল। যাওয়ার পর নীরবের বোন বলল, ভাইয়া তুই আসছিস? তো কে আসছে, আমার আত্মা নাকি? কে জানে, তোর আত্মা আসতেও পারে। দূর, কিছু বলার থাকলে বলতো। তোর জন্য একটা চিঠি আসছে এই ডিজিটাল যুগে। তখন নীরব বলল, কি বাব্বা, কে সে মহান ব্যক্তি যে চিঠি দিল? কি লেখা আছে রে? আমি কি জানি নাকি কি লেখা আছে? অন্যের চিঠি আমি পড়ি না। ঠিক আছে দে। তারপর নীরব তার চিঠি নিয়ে রুমে চলে গেল। চিঠি খুলে যা দেখলো, নীরব তো পুরোই অবাক। কারণ চিঠিতে একটা সাদা পৃষ্ঠায় রক্ত দিয়ে শুধু লেখা আই লাভ ইউ। সাথে তার ফোনটা আছে। তখন নীরব বুঝতে পারলো এটা সামিয়ার কাজ। নীরব তখন রক্ত দেখে চিন্তায় পড়ে গেল, তার কিছু হয়ে যায়নি তো? তখনই নীরবের বোন আসলো আর বলল, ভাইয়া ভাইয়া চিঠিতে কি লেখা আছে? প্রেমের চিঠি নাকি? তখন নীরব চিঠি লুকিয়ে আমতা আমতা করে বলল, কি? কিছু না। দেখা তাহলে আমায়, দেখি। না, এটা দেখা যাবে না। আরে দেখি কি আছে। বললাম তো দেখা যাবে না, এখন রুম থেকে যা। বাবা কি রাগ! আমি জানি কিছু একটা তো আছে, পরে দেখে নিব আমি ঠিক। এই বলে আদিবা চলে গেল। তখন নীরব সাথে সাথে সামিয়াকে কল দিল, কিন্তু তার ফোন বন্ধ বলছে। তখন নীরব আরও চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, সামিয়া কিছু করেনি তো আবার? নিজের যে রাগী ডেঞ্জারাস মেয়ে, যদি কিছু হয়ে যায় ভয় লাগছে। আমি কি যাব তার কাছে? আমারও তো খারাপ লাগছে। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, যাই গিয়ে দেখে আসি আর সব সত্যি কথা বলে আসি। তখন নীরব বাসা থেকে বেরিয়ে পড়ল আর সামিয়ার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তানিম পড়লো। তখন তানিম পড়ল, দোস্ত কই যাস তুই? একটু সামিয়ার বাসায় যাচ্ছি। কি এই সন্ধ্যায়? যাওয়া খুব দরকার। যাবি তুই? ঠিক আছে চল, ফ্রি যেহেতু আছি যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। 20 মিনিট পর অবশেষে তাদের বাসার সামনে গিয়ে পৌঁছলো। তখন নীরব বলল, দোস্ত, এখন সামিয়ার সাথে কথা বলা যায় কি করে? কেন, তোর মুখ দিয়ে? দূর হারামি, ফাইজলামা করিস না। তুই যেমন প্রশ্ন করলি তেমন উত্তর দিয়েছি। দোস্ত মজা করিস না, সামিয়াকে আজ বলতে হবে সব কথা। আমিও তাকে ভালোবাসি। এখন কি করে কথা বলি? তাহলে ঠাস করে চলে যায় তাদের বাসার ভিতরে, ঠুস করে গিয়ে কথা বলে চলে আয়। কিন্তু আমার যাওয়া তো নিষেধ তার ভাইয়ের। তো তুই যা, একটু গিয়ে বল আসতে। কি সাংঘাতিক! আমি যাব তাদের বাসায়? জীবনও না। বাবা তাদের বাসার ভিতরে গেলে মাইরা হাড্ডি গুড্ডি নড়িয়ে দিবে। তাহলে কি করা? তাহলে ফোন করে বল আসতে। ফোন বন্ধ? তাহলে দেওয়াল টপকে তার জানালা দিয়ে যা। দেয়ালগুলো দেখছিস কত উঁচু, তারপর আবার উপরে কাচের ভাঙা গ্লাস দেওয়া হয়েছে। দোস্ত একটু গিয়ে বল আসতে। তুই আমার শেষ পর্যন্ত পাঠাইবি? হ্যাঁ, একটু যা, হেল্প কর, তাহলে তোর কপালে সুন্দর একটা বউ ছুটবে। কি বউ? আজ একটা হারামি কোলবালিশ আইলো না জীবনে, আর বউ আইবো সুন্দর? আরে আসবো। আচ্ছা যা, আমি একটা তোরে কোলবালিশ গিফট দিব। হ্যাঁ দোস্ত, তুই সত্যি আমার। কি? তুই সত্যি আমার? আরে বলে ফের কি? বার্তার বন্ধু আলা, তবু কইলি না একটা গার্লফ্রেন্ড দিবনি? কোলবালিশ নিয়ে আছে, যা হারামি, কিছু লাগবে না, যাইতেছি। ওকে দোস্ত, তাড়াতাড়ি যা। তারপর তানিম চলে গেল ভিতরে। নীরব বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তানিম ফিরে আসলো আর তখন নীরব জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? আমি গিয়ে তার ভাইকে বলছি একটু সামিয়ার সাথে কথা আছে। তখন কি বললো জানিস? কি বললো? বললো সামিয়া এখন ঘুমোচ্ছে, তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তার হাত নাকি কেটে গেছে, আর পাগলামি করছিল দেখলাম, তার ভাই কান্না করছে। এটা শোনা মাত্রই নীরবের মনে হচ্ছে কেউ দাঁড়ালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করছে। তার চোখ পানিতে ছলছল করছে। তখন নীরব দৌড়ে ভিতরে গেল আর গিয়ে দেখে সামিয়ার ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। তখন নীরব গিয়ে বলল, ভাই আমি সামিয়ার সাথে একটু দেখা করতে চাই। তখন সামিয়ার ভাই হাতের ইশারায় বলল না। তখন নীরব আবার বলল, প্লিজ 1 মিনিট দেখবো, একটু যেতে দিন। তখন সামিয়ার ভাই নীরবকে একটা দিয়ে বলল, তোকে যেতে বলছি যা। তখন নীরবকে তার লোক দিয়ে বাসা থেকে বের করে দিল আর গেট বন্ধ করে দিল। নীরব বাহিরে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, আজ আমার জন্য এইসব হয়েছে, যদি আগে কাছে টেনে নিতাম তাহলে কষ্ট পেত না। তখন তানিম এসে বলল, থাক দোস্ত, কাঁদিস না, এতে তোর দোষ নেই, সবই তো তার ভাই করেছে, তুই তো আর কিছু করতে পারতি না। তবু আমার উচিত ছিল বলে দেওয়ার, শুধু শুধু এতটা কষ্ট দিছি। থাক, এখন বাসায় চল, অনেক রাত হয়েছে। তুই যা, আমি যাব না, আমি এখানে আছি। এখন দেখলি তো তুই কতটা কষ্ট পাচ্ছিস, আর যখন তাকে বারবার ফিরিয়ে দিয়েছিস তখন তার কতটা কষ্ট হয়েছে ভাব। তখন তানিম আবার বলল, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই, বাসায় চল, আগামীকাল দেখা যাবে।
না আমি যাব না, তুই চলে যা। দূর চল তো, এত কথা না বলে। এই বলে তানিম টেনে নিয়ে যেতে লাগলো আর নীরব কাঁদতে লাগলো। বাসার সামনে গিয়ে বলল, শোন, কান্না না করে বাসা যা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোকে ছাড়া সামিয়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, দেখিস আগামীকাল ঠিক হয়ে যাবে। তখন নীরব চলে গেল, সোজা তার রুমে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তার বোন এসে ডাকলো, কিন্তু কাজ হলো না, উত্তর দিল না নীরব। তারপর আর কেউ নীরবকে ডাকেনি। নীরব সারা রাত কান্না করছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। এখন তার জন্য সব কিছু হয়েছে। নীরব সারা রাত ঘুমায়নি। সকাল 9টায় তার আম্মু ডেকে গেল, কিন্তু নীরব দরজা খুলল না। তার কিছুক্ষণ পর আবার দরজার মাঝে কেউ টোকা দিল আর বলল, নীরব, আমি সামিয়ার ভাই, দরজাটা খোলো, কথা আছে। তখন নীরব গিয়ে দরজা খুলে দিল আর সামিয়ার ভাই এসে বলল, আমার সাথে চলো আমার বাসায়, কিছু কথা আছে। আর গতকাল চড় দেওয়ার জন্য সরি, তাড়াতাড়ি আসো। নীরব অবাক হয়ে তাকিয়ে আছে এখনো সামিয়ার ভাইয়ের দিকে। তখন সামিয়ার ভাই আবার বলল, কি হলো, চলো। তখন নীরব বলল, ঠিক আছে, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। এই বলে নীরব গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো আর দুজন বাসা থেকে বেরিয়ে আসলো। সামিয়ার ভাই গাড়ি নিয়ে আসছে। তখন নীরবকে বলল গাড়িতে উঠতে। নীরব উঠল। তখন সামিয়ার ভাই উঠে বলল, সারাত কান্না করছিস নাকি? চোখ লাল হয়ে গেছে। নীরব কিছু বলল না। তখন গাড়িটা যেতে লাগলো। তখন সামিয়ার ভাই আবার বলল, শোন নীরব, আমার একটা মাত্র আদরের বোন, তুই তো জানিস আমাদের কেউ নাই, আব্বু আম্মুও বেঁচে নাই। সামিয়া পৃথিবীতে আসার কিছুদিন পর আম্মু মারা যায়। তারপর আব্বুকে আমাদের শত্রু মেরে ফেলে। তারপর থেকে মা বাবার আদর না পেয়ে বড় হয়েছি। মা বাবা ছাড়া পৃথিবীতে কতটা কষ্ট তা আমি বুঝতে পারছি। যখন সামিয়া ছোট্ট ছিল তখন থেকে আমি ওর কোনো কিছু কমতি রাখিনি, যা চেয়েছে দিয়েছি, সব সময় হাসি খুশি রাখছি। আমি চেয়েছিলাম একটা বিয়ে করে সামিয়াকে দেখার লোক রাখতে। আমারও মনের মানুষ ছিল, চাইছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভাগ্য কি আমার, যাকে 5 বছর ভালোবাসলাম সে আমায় ধোকা দিয়েছে, অন্য আরেকজনকে নিয়ে চলে গেছে। জানিস, আমি অনেক ভেঙে পড়ছিলাম, তবুও বোনটার কথা ভেবে নিজেকে শক্ত করে রাখছি। তারপর থেকে বিয়ে না করার চিন্তা করছি আর রিলেশন না করার চিন্তা করছি। আর বোন যাতে আমার মতো ধোকা না খাই রিলেশন করে, তাই তার কাছে কাউকে যেতে দেয়নি। এজন্য তোকেও সেদিন মেরেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। এজন্যই আমি রিলেশনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি এবং বোন যাতে কষ্ট না পায় সবাইকে হুমকি দিয়ে রাখছি। সবাই আমায় মাস্তান হিসেবে চেনে। এটা কেন চিনে জানিস? কারণ আমি আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিছি, তাই সবাই ভয় পায় আমি খুন খারাপ কাজ করি। আসলে আমি এমন না, আমায় হতে হয়েছে এমন। গতকাল যখন তোর সাথে কথা বলে বাসায় গিয়েছি, গিয়ে দেখি বোন হাত কেটে কিছু একটা লিখছে আর রক্তে ঘর পুরো লাল হয়ে গেছিল। বোনটা পাগলামি করছিল, শুধু একটা কথাই বলছে, আমি তোকেই চাই, আমার তোকেই লাগবে। তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার এনে ট্রিটমেন্ট করিয়েছি, ঘুমের ইঞ্জেকশন দিল। তখনই তুই আসছিস। তখন আমার মাথা ঠিক ছিল না, বোনকে এমন দেখে, তাই তোকে মেরেছিলাম, তার জন্য সরি। এটা শুনেই নীরবের প্রচন্ড মন খারাপ হয়ে গেল। তখন নীরব বলল, না ভাইয়া, ঠিক কাজ করছেন, সরি বলার কিছু নেই। সকালে যখন হাতের লেখা দেখলাম তোর নাম, তখন বুঝতে পারছি তোকে আমার বোনটা অনেক ভালোবাসে। আর তুইও আগে যা বলছিলাম তার জন্য সরি। আমার বোনটা তোকে ছাড়া থাকতে পারবে না, আর তুই পারবি সব সময় খুশি রাখতে। তোর কাছে বোনটা সুখী থাকবে, তাই আমার বোনটা তোর হাতে তুলে দিলাম। নীরব এটা শুনে অনেক খুশি হলো। যখনই বলতে যাবে কিছু, তখনই ড্রাইভার বলল, ভাই এসে গেছি বাসায়। তখন সামিয়ার ভাই বলল, নীরব তুই সামিয়ার কাছে যা, আমি আসছি একটু, সেখানে নার্স আছে, যা। ঠিক আছে ভাইয়া। তারপর নীরব গাড়ি থেকে নেমে বাসার ভিতরে প্রবেশ করলো। সোজা সামিয়ার রুমে গেল। গিয়ে দেখে সামিয়া শুয়ে আছে, হাতে স্যালাইন লাগানো। তখন সামিয়া দেখেই বলল, তুই এখানে কেন? তখন নীরব কাছে গিয়ে বলল, সরি। কিসের জন্য সরি? নার্স তুমি একটু বাইরে যাও, আমার কথা আছে একান্ত। তখন সামিয়া রেগে বলল, নার্স কোথাও যাবে না, তুই বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। নীরব মন খারাপ করে বলল, এমন করে কথা বলছো কেন? আমি এমনই। এখন আর তোকে কে বললো আমার কাছে আসতে? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে আর ভালোবাসি না, তুই আমার সামনে থেকে চলে যা বলছি। প্লিজ এমন করো না, আমার কথা শোনো আগে। তোকে যেতে বলছি আমি, যাবি নাকি আমার লোক দিয়ে বের করে দিব? একটা বার বলার সুযোগ দাও, আমার কথা শুনো, তারপর যা বলবে তাই হবে।
তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। প্লিজ এমন করো না, আমার কথা শোনো আগে। তখনই সামিয়া তার হাতের স্যালাইন খুলে ফেললো এক টান দিয়ে। তখন রক্ত পড়তে লাগলো। তখন নার্স বলল, প্লিজ আপনি চলে যান এইখান থেকে। ঠিক আছে চলে যাচ্ছি, তবে এটাই বলে যাই আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়ের জন্য তা প্রকাশ করতে পারিনি। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে নীরব কান্না করতে করতে চলে গেল বাহিরে। বাহিরে গিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গিয়ে বসলো নীরব। নীরবের প্রিয় জায়গা এটা, তাদের বাসা থেকে একটু দূরে। তখন নীরব সেখানে বসে কান্না করতে লাগলো। সারা দিন সেখানে বসে কাটিয়ে দিল। রাতে বাসায় ফিরল, ঘুমের ঔষধ নিয়ে গেল। তখন নীরব বাসায় যাওয়ার পর তার আম্মু দেখে বলল, কোথায় ছিলি সারাদিন? তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। নীরব কোনো উত্তর দিল না, সোজা তার রুমে চলে আসলো। আর তখন তার আম্মুর সাথে আসলো পিছনে পিছনে, আর এসে বলল, বাবা তোর কিছু কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তখন নীরব বলল, প্লিজ তুমি যাও, এখন বিরক্ত করো না, প্লিজ আমায় একা থাকতে দাও। আমায় বল কি হয়েছে তোর? প্লিজ যাও তো। তারপর নীরব তার আম্মুকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। রুমের লাইট অফ করে শুয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ল, কারণ অনেক কষ্ট হচ্ছিল তার। সব তার জন্য হয়েছে। মাঝরাতে হঠাৎ নীরবের মনে হলো কেউ তার উপর এসে বসছে। তখন নীরব স্বপ্ন ভেবে চোখ খুলল না, কারণ তার রুমে তো রাতে কেউ আসার কথাই না। তখনই মনে হলো কেউ 100 কেজি আটার বস্তা উপরে ফেলছে। আর নীরব সাথে সাথে চোখ খুলে ফেলল। আর যা দেখলো তাতে পুরোই অবাক। দেখলো নীরবের উপর একজন মেয়ে বসে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। তখন ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই নীরবের চিৎকার দেওয়া বন্ধ করে দিল তার ঠোঁট দিয়ে। নীরবের ঠোঁট বন্ধ করে দিল। নীরব ছাড়াতে চেষ্টা করছে কিন্তু পারছে না। সে নীরবের ঠোঁটগুলো চকলেটের মতো খেতে লাগলো। 15 মিনিট পর ছেড়ে দিল নীরব। তখন আবার নীরব চিৎকার দিতে যাবে, এইবার মুখে তার হাত দিয়ে ধরে ফেললো আর বলল, ওই চিৎকার দিস কেন? আমি সামিয়া। নীরব তো পুরোই অবাক, এই মেয়ে এইখানে আসলো কি করে এত রাতে? তখন নীরব মাথা নাড়িয়ে বলল, চিৎকার দিব না। তখন সামিয়া বলল, সত্যি তো চিৎকার দেবা না? নীরব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন মুখ থেকে হাত সরিয়ে দিল আর নীরব বলল, আপনি এখানে কেন? এত রাতে আমার রুমে কি করেন? আমি আমার বরের রুমে আসছি। কে আপনার বর? কেন তুমি আমার বর জানো? আমার ঘুম আসছিল না, খুব কষ্ট হচ্ছিল, তোমাকে তখন এগুলো বলে অনেক কষ্ট পেয়েছি। আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে কেন আসছেন আবার? কে বললো ভালোবাসি না? আমি নিজের চাইতে বেশি ভালোবাসি, তাই তো হাত কেটে তোমার নাম লিখেছি। বলো আর কি করতে হবে? তাহলে তখন এগুলো বললে কেন? জানো কত কষ্ট পেয়েছি। সরি, প্লিজ ক্ষমা করে দিও। ঠিক আছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তখন সামিয়া বলল, আমি জানি তো, আমার ভাইয়া বলেছে। ঝুমুর বলল আর কিছু বলতে হবে না। আচ্ছা, তুমি আসলে কোথা থেকে কি করে আসলে? সে অনেক কথা, অন্যদিন বলবো। উফ, ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। তখনই সামিয়া উঠে লাইট অন করে একটা লোক জানালা দিয়ে নিয়ে আসলো। নীরব দেখলো জানালা খুলে ফেলছে। জানালা কাচের ছিল। সামিয়া মেকানিকগিরি করে পুরো জানালা খুলে ফেলছে। নীরব পুরোই অবাক। তখন একটা বয়স্ক লোক আসলো ভিতরে। নীরব জিজ্ঞেস করলো, অ্যানি আবার কে? তখন সে বলল, আমি কাজী সাহেব, বিয়ে করাই। দেখো তো বাবা, এত রাতে আমায় হুমকি দিয়ে বাসা থেকে নিয়ে আসতে, তাও আবার এই জানালা দিয়ে রাত 12টায়। নীরব তো পুরোই অবাক হয়ে গেছে শুনে। তখন বলল, কি এই পাগলি এটা করছো কি? তখন সামিয়া বলল, হ্যাঁ, আমি আর 1 মিনিটের জন্য তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে তোমার এই বুকে মাথা রেখে থাকবো। অনেক কষ্ট পেয়েছি। আরে তাই বলে তুমি রাতে কাজী সাহেবকে নিয়ে আসবে? আমি ভাইয়াকে বলেছি আজ বিয়ে করব। ভাইয়া রাজি আছে, এখনই চলে আসবে, তারপর আমাদের বিয়ে হবে। হায় রে পাগল। তুমি বসো, আমি আম্মু আব্বু সবাইকে ডেকে আনছি গিয়ে। এই রে কাম সারছে। এই না যেও না। আমি তো যাবই। এই বলে সামিয়া দৌড়ে চলে গেল। দরজা খুলে তখন কাজী সাহেব বলল, এ তো সাংঘাতিক মেয়ে বাবা, আমি এমন মেয়ে আর কখনো দেখিনি। জীবনে কত বিয়ে পড়ালাম, এবার দেখে নি। হ্যাঁ দেখলাম। কিছুক্ষণ পর সামিয়া সবাইকে ডেকে নিয়ে আসলো আর বলল, এই যে কাজী নিয়ে আসছি, জানলা দিয়ে এখন তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেবেন আম্মা আব্বা আপনার ছেলের সাথে। এদিকে আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে কাণ্ড দেখে। তখন নীরবের আম্মু বলল, বাবা নীরব,
আমি কি ঘুমের মধ্যে স্বপ্নে আসছি নাকি সত্যি? কোনো স্বপ্ন না, সত্যি আসছো। এই পাগলি আসছে এখনই বিয়ে করতে আমায়। তোমরা যা বলো তাই হবে, আমি কি আর বলবো। কি কাণ্ড দেখছো, রাত 12টায় জানলা ভেঙে কাজে নিয়ে আসছে বিয়ে করতে। তোমার বাড়ির লোক কোথায় মা? নিয়ে আসো। হ্যাঁ ভাইয়া আসছে, এখনই চলে আসবে। তখনই স্বামীয়ার ভাই রুমে আসলো আর এসে সবাইকে সালাম দিল। উত্তর নিয়ে সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ সবাই জানে স্বামীয়ার ভাই মাস্তান। কিন্তু নীরবের আপু জানে সে খারাপ না। তখন বলল, আরে ভয় পেও না, তোমরা ভেবো না ও খারাপ ছেলে, ও খুব ভালো ছেলে। তখন নীরবের আম্মু স্বামীয়ার ভাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা সামিয়া কি পাগলামি করছে? এখন তাকে বিয়ে করে দিতে হবে বলছে। তখন স্বামীয়ার ভাই বলল, আমি বলছি কিছুদিন পর কথা বলে বিয়ে দেই, কিন্তু ও রাজি না। বিয়ে এখনই করবে, সাথে সাথে ঘর থেকে বের হয়ে কাজে নিয়ে চলে এসছে, এখনই বিয়ে করবে। এখন আমি কি করব? কিছুদিন পর বিয়ে হলে ভালো হতো, বড় একটা অনুষ্ঠান করে নিয়ে আসতাম, আমরা তো রাজিই আছি। তখন স্বামীয়া বলল, কিছুদিন পরে না, আমি এক্ষুনি বিয়ে করব। এই বলে কাঁদতে লাগলো। তখন সবাই বাধ্য হয়ে রাজি হলো। তখন আশেপাশে থেকে কিছু মুরব্বী লোক নিয়ে আসলো আর কাজী সাহেব তখন বিয়ে পড়িয়ে চলে গেল। কি আর করা। তখন স্বামীয়ার ভাই নীরবদের তৃতীয় রুমে আজরাত থেকে গেল। কিছুক্ষণ পর সবাই চলে গেল যে যার রুমে। তখন স্বামীয়া উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল আর বলল, চলো তাহলে আদর করি, অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি, আজ সব কষ্ট দূর করে দিব। তখন নীরব বলল, আজ আমি পারবো না কিছুতেই। এমনিতেই গতকাল রাতে ঘুমাইনি, দিনেও ঘুমাইনি, তারপর আবার খেয়েছি ঘুমের ওষুধ, ঘুম আমায় ধরে ফেলছে। ঘুম। আমি এত কথা শুনতে চাই না, আমার আদর লাগবে ব্যাস। আগামীকাল আদর করব। না হবে না, চলো আগে নামাজ পড়ে তারপর শুরু করব। তখন অজু করে দুজনে নামাজ পড়ে নিল। নীরব ওঠা মাত্রই স্বামীয়া ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর ওড়না ছুঁড়ে ফেলে দিল। তারপর নীরবের উপর বসে বলল, আজ সারা রাত আদর করবে, একটুও ঘুমাবে না কিন্তু। দেখা যাক কি থেকে কি হলো, বুঝতেই পারলাম না। আমার বিয়ে হয়ে গেল। এখন তোমার সিনিয়র বউ আদর করা শুরু করি। তার আগে বলো, এই ছেলেদের পোশাক পরতে পারবে না, পর্দা করে থাকতে হবে। আমি সব রাজি। এই বলে স্বামীয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনে ব্রেক ফেল করে চলে গেল ইতিহাসের পাতায়। আর বলা যাবে না, কারণ আমি বিয়ে করিনি। বিয়ে করে জানতে পারবো কি এই ইতিহাস। তারপর কোনো একটা ফেব্রুয়ারি মাসের 30 তারিখে বলবো আপনাদের।